ওকে, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে লাইনস এন্ড সিম্বলস। ঠিক আছে? তো আমরা যখন কোনো একটা ড্রয়িং করতে যাই তখন সেখানে আমাদের বিভিন্ন সিম্বল ইউজ করতে হয়, বিভিন্ন লাইন ইউজ করতে হয়, যেগুলো মেইনলি কোনো একটা ডিজাইনকে বা কোনো একটা ড্রয়িংকে একদম স্পেসিফিক্যালি ইন্ডিকেট করে তার প্রপোর্শন বা তার যে সাইজ বলো, তার যে টাইপ, এটা কোন ধরনের, সেই সকল জিনিসগুলো নর্মালি আমরা কি করি, জাস্ট ওইটাকে যখন ডিফাইন করতে যাই তখন আমরা বিভিন্ন লাইন ইউজ করে থাকি সেটাকে বোঝানোর জন্য। যে মনে করো কোন একটা অনেক বড় একটা ফিগার, আমরা সেই বড় ফিগারটাকে ছোট করে লেখার জন্য অনেক সময় এমন একটা ব্র্যাক ইউজ করি বা এমন একটা লাইন ইউজ করি যেটা শর্ট হ্যান্ড লাইন, অথবা লঙ্গার কোন একটা জিনিস ছিল সেটাকে ছোট করে বলছি, তার তার জন্য একটা ব্র্যাক লাইন ইউজ করি। তাহলে এই ধরনের বিভিন্ন লাইন এবং সিম্বল ইউজ করে নর্মালি আমরা যে বিভিন্ন ফিগার গুলো আছে, ড্রয়িং ফিগার, তাহলে সেগুলাকে মোটামুটি ডিফাইন করার চেষ্টা করি আর কি। তো লাইন্স জিনিসটা হচ্ছে, জাস্ট আমরা যখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করি তখন এটার একটা নির্দিষ্ট মিনিং থাকে, মানে ওই লাইনটা আসলে কি বোঝাচ্ছে, ওইরকম একটা নির্দিষ্ট অর্থ থাকে। এবং সেটা আমরা হয়তোবা বিভিন্ন ড্রয়িং কোড দিয়ে অনেক সময় যে লাইনগুলো ইউজ করে থাকি সেগুলোকে বুঝিয়ে থাকি। তো সচরাচর যেটা দেখা যায় নর্মালি আমরা দুই ধরনের উইথের, নর্মালি আমরা কি দেখি, লাইন দেখতে পাই। এখানে উইথ বলা হচ্ছে, একটা হচ্ছে তোমার থিক লাইন হবে আর একটা হচ্ছে থিন লাইন হবে, এটা হচ্ছে ইউজুয়াল, যেটা সচরাচর আমরা দেখে থাকি আর কি। তো থিক লাইনের একটা রেঞ্জ থাকে যে কত থেকে কত মিলিমিটার পর্যন্ত নর্মালি হয়ে থাকে। তো থিক লাইনটা হয়ে থাকে তোমার 0.5 মিলিমিটার থেকে 0.8 মিলিমিটার ওয়াইদের হয়ে থাকে নর্মালি, যেটা থিক হবে। আর যেটা তিন হবে সেটা আরেকটু ছোট হবে, সেটা হচ্ছে 0.3 মিলিমিটার থেকে 0.5 মিলিমিটার পর্যন্ত উইথ হয়ে থাকবে। তো সচরাচর আমরা নর্মালি যখন আমরা ড্রয়িং করতে যাব, ড্রয়িং এ যখন আমরা বিভিন্ন লাইন ইউজ করার দরকার পড়বে তখন এই আহ, যে মেজারমেন্টটা সেটাকে মেনটেন করে নর্মালি করতে হবে। তবে অনেক সময় দেখা যায় যে এই যে যে রেঞ্জটা বললাম, অনেক সময় সেই রেঞ্জটা খাবার হয় না, দেখা যায় যে অনেক বড় একটা ফিগার, তাহলে সেই ফিগারটাকে আমরা যদি বড় করে দেখাতে যাই তাহলে আমাদের থিকনেসটাও অবশ্যই বাড়াতে হবে তার অবজেক্টের যে সাইজ সেটা অনুসারে। তো একজ্যাক্ট যে থিকনেসটা সেটা নর্মালি ডিপেন্ড করা হচ্ছে ওই অবজেক্টটার সাইজটা কিরকম তার উপর, আর অবজেক্টটা আমরা কোন টাইপের নিচ্ছি সেটার উপরে। তো মেইনলি সাইজ যদি বড় হয়, আমরা ওটাকে দেখাতে গেলে অবশ্যই যে লাইনগুলো ইউজ করব সেই লাইনগুলো অবশ্যই থিকনেসটা বড় হতে হবে, সেটা আমরা এমনি আন্দাজ করলেও বুঝতে পারি, তাই না? আচ্ছা, তো এই যে আহ, বিভিন্ন যে লাইনের কথা বললাম, যে থিক এবং থিন লাইন যে থিকনেসের উপর ডিপেন্ড করে, তাহলে সেগুলোর মধ্যে অবশ্যই একটা আহ, স্পষ্ট একটা পার্থক্য থাকা দরকার, যাতে আমরা বুঝতে পারি যে আমরা কোন জায়গায় থিকনেসটা থিন রাখবো আর কোন জায়গায় থিকনেসটা থিক রাখবো। হ্যাঁ, তো এই বিষয়টা মেইনলি এখানে আলোচনা করবো এখন। তো যেমন এখানে কয়েকটা উদাহরণ হিসেবে যদি আমরা বলি, এই যে ভিজিবল লাইন, তারপর কাটিং প্লেন, তারপর শর্ট ব্রেক লাইন, এগুলা বোঝানোর জন্য কোন একটা ফিগারের যখন আমরা এগুলো ইউজ করব, এই সকল লাইনগুলোকে ইউজ করব, তখন নর্মালি আমরা থিক লাইনটাকে কাজে লাগাবো। তাহলে থিকের রেঞ্জটা কতটুকু? যদি এটা অ্যাজ ইউজুয়াল হয় সেটা 0.5 থেকে 0.8 মিলিমিটার পর্যন্ত হবে। আর যদি সেই সাইজটা অনেক বড় হয়, যেটা নর্মাল রেঞ্জের তুলনায় বড়, তো তখন সেক্ষেত্রে আমরা হয়তো বা এই রেশিওটাকে আর একটু বড় করে দেখানোর চেষ্টা করব, মানে আর একটু বড় আসবে। নর্মালি আমরা ইউজুয়াল ধরেই করব যে এই রেঞ্জের মধ্যেই থাকবে থিকের যে লাইনটা, সেটা 0.5 থেকে 0.8 মিলিমিটারের মধ্যে থাকবে, এরকম ধরে আমরা ক্যালকুলেশন গুলা করবো, অর্থাৎ ড্রয়িং গুলা করবো। ঠিক আছে? তো এটা ছিল থিক লাইন। আবার যেমন মনে করো হিডেন লাইন, তারপর হচ্ছে সেন্ট্রাল লাইন, এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন, লিডার লাইন, এরপর সেকশন লাইন, এরপর পেন্থম লাইন, এরপর লং ব্রেক লাইন। এগুলোর জন্য আমরা নর্মালি তিন টাইপেরটা ইউজ করব, মানে তোমার যে লাইনটাকে দেবো সেই লাইনটা তিন হবে। তাহলে তিনের সাইজ কতটুকু সেটা আমরা আগেই বলছি, সেটা হচ্ছে 0.3 মিলিমিটার থেকে 0.5 মিলিমিটার পর্যন্ত ওয়াইড হবে, তার থিকনেসটা নর্মালি তিন হবে। আহ, তো এখন যে আলোচনাগুলো করব, তাহলে সেগুলো হচ্ছে যে আমরা যে সকল লাইনের কথাগুলো বললাম উপরে, তাহলে সেই লাইনগুলো আসলে কোন কোন জায়গায় কিভাবে আমরা দেখলে বুঝবো, এখন সেই জিনিসগুলাই আলোচনা করা হবে। যেমন এখানে একটা টেবল দেওয়া আছে, টেবলে বিভিন্ন লাইন, লাইনের নাম দেওয়া আছে, অনেকগুলা লাইন, অলমোস্ট 9টা লাইন দেওয়া আছে। তাহলে নর্মালি এই 9টা লাইনই সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে আর কি। আমরা যখন ফিগার গুলাকে ড্র করতে যাব তখন এই লাইনগুলাকে কাজে লাগিয়ে এই লাইনগুলা দেখেই আমাদেরকে ড্র করতে হবে। তো প্রথমে যে লাইনটা আসে সেটা হচ্ছে ভিজিবল লাইন বা অবজেক্ট লাইন।
ঠিক আছে? তাহলে ভিজিবল লাইন কিরকম? এই যে এটা হচ্ছে থিক, একটু মোটা টাইপের দেখো। এটা একটু থিক টাইপের। তো অবজেক্ট লাইনটা কোথায় ইউজ করা হয় নরমালি? আ অবজেক্ট লাইন অথবা ভিজিবল লাইন ২ টা একই কথা। তো এটা ইউজ করা হয় হচ্ছে কোন একটা অবজেক্ট যখন ড্র করা হয়, ওই অবজেক্টের যে বাউন্ডারিটা দেওয়া হয়। বাউন্ডারি বলতে কিরকম? মনে করো আমি যদি এই ফিগারের কথা বলি, জাস্ট মনে করো এই ফিগার, তাহলে এই ফিগারের এই বাউন্ডারি যেটা, এটাই হচ্ছে তোমার ভিজিবল লাইন বা অবজেক্ট লাইন। মানে যেটা মোটা করে দেওয়া থাকে। ঠিক আছে? তো এইরকম বাউন্ডারি যখন আমরা আ দিতে যাব কোন একটা অবজেক্টের, তখন এই ভিজিবল লাইন অথবা অবজেক্ট লাইনটাকে আমরা ইউজ করব। ওকে? তো এটা নরমালি কি রিপ্রেজেন্ট করে? জাস্ট কোন একটা অবজেক্টের শেপ, মানে বাইরের শেপটা কিরকম বা বাইরের শেপটা আ অবস্থাটা কিরকম, সেটাই নরমালি আমরা ভিজিবল লাইন দিয়ে দেখাই। তারপর ২ নাম্বার যে লাইনটা আসতেছে সেটা হচ্ছে হিডেন লাইন বা ড্যাশড লাইন। ঠিক আছে? তো হিডেন লাইনটা কিরকম? হিডেনটা হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে একটা হচ্ছে হিডেন লাইন। হাইফেনের মতো যেগুলো দেখতেছি আমরা, মনে করি এটা একটা মধ্যখানে একটা স্পেস, আবার একটা লাইন, স্পেস আবার লাইন, যেটাকে আমরা ড্যাশ লাইন বলে থাকি আরকি। তো সেটা হচ্ছে আসলে হিডেন লাইন। তো হিডেন লাইনটা কোথায় ইউজ করা হয়? হিডেন লাইনটা হচ্ছে কোন একটা অবজেক্টের এজ কে, মানে কিনারা, যে জায়গায় আসলে মনে করো তোমরা যখন 3D একটা কোনো কিছু আঁকতে যাও, আ তখন সেক্ষেত্রে আ 3D কিন্তু আমরা খাতায় আঁকতে গেলে 2D দেখাতে পারি। পিছনের অংশটা হয়তোবা দেখানো সম্ভব হয় না। তাহলে সেটা আমরা কিভাবে ড্র করি? সেটাকে আমরা হিডেন লাইন দিয়ে ড্র করে থাকি। হিডেন লাইনটা কি বোঝা গেছে? নাকি আমাকে দেখাতে হবে কোন একটা ড্র করে? ফর এক্সাম্পল তুমি যখন একটা কিউব আঁকো, কিউবটা আসলে একটা খাতায় আঁকতে গেলে 2D তে কিভাবে আঁকবা? আমরা যদি একটা কিউব আঁকি, বাঁকা হয়ে যাচ্ছে। এটা ধরে নাও যে আমরা কিউবের মতোই আসলে মাউস দিয়ে খুব সহজে আঁকা যাচ্ছে না। তো যাই হোক, আমরা এই যে এই জিনিসগুলাকে, এর পরের যে কর্নারটা সেটাকে আমরা হিডেন লাইন দিয়ে দেখাই, তাই না? মানে 3D আঁকার জন্য, কারণ আমরা তো 2D সামনেরটা দেখাতে পারতেছি। তাহলে পিছনেরটা কি অবস্থা হবে? এভাবে ড্যাশ দিয়ে দেখায় না? এটা একটা কিউব, তাই না? তাহলে কিউবের বাকি যে সারফেস গুলা, তাহলে সেগুলাকে আলাদা করার জন্য আমরা দেখা যায় যে পিছনের অংশগুলাকে এরকম ড্যাশ লাইন দিয়ে দেখাই। এটা হচ্ছে হিডেন লাইন। তো এগুলা নরমালি কোনো একটা অবজেক্টের এজটা বা কিনারাটা যখন আমরা কি করতে যাই, আ যখন ইন্ডিকেট করতে যাই বা দেখাতে যাই, তখন নরমালি এই যে হিডেন লাইনটাকে ইউজ করে থাকি। তো হিডেন লাইনের ক্ষেত্রে যেটা হয়, হিডেন লাইনটা হয়তোবা দেখা যাবে যে আ তোমার শুরু হইছে এরকম ড্যাশ করে। আমরা যে ড্যাশ দেখতেছি এটা হচ্ছে ড্যাশ। মধ্যখানে একটা স্পেস থাকে। তাহলে স্পেসের সাইজটা কতটুকু সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এস হচ্ছে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হবে মধ্যখানের যে স্পেসটা ২ টা ড্যাশের। আ তো উম বি যেটা, অর্থাৎ প্রতিটা ড্যাশের আ তোমার যে লেংথটা সেটা হবে 2s to 4s, অর্থাৎ s এর দ্বিগুণ অথবা ৪ গুণ পর্যন্ত হতে পারে। ঠিক আছে? আর s এরটা কত? s টা হচ্ছে 1 to 2 মিলিমিটার। আমরা এভাবে দেখতেছি। তো এই ড্যাশ লাইনগুলা নরমালি যে অবজেক্ট লাইনটা বা যে ভিজিবল লাইনটা দেওয়া থাকবে, তাহলে সেই ভিজিবল লাইন থেকে শুরু হয়ে আবার ভিজিবল লাইনে গিয়ে মিলবে। তাহলে এটা কিন্তু কোনো জায়গায় ওপেন থাকবে না। ওপেন বলতে কি? যে আমরা যে জায়গা থেকে শুরু করছি, মনে করো জাস্ট এই অবজেক্টটা, আমরা যদি এই অবজেক্টের কথাই বলি, তাহলে এই অবজেক্টটা মনে করো, তাহলে এই অবজেক্টের বাউন্ডারি লাইন হচ্ছে এই বাইরের এই পুরো অংশটা। যেটা এটা শেপ বোঝাচ্ছে। তাহলে এটাতে যদি আমরা হিডেন লাইনটা আঁকি, হিডেন হিডেন লাইনের যে রুলটা বললাম সেটা হচ্ছে যে, এটা মনে করো এই জায়গা থেকে শুরু করে ড্যাশ ড্যাশ করে আবার এই বাউন্ডারি লাইনে গিয়ে মিলবে। অর্থাৎ এটা ফাঁকা থাকবে না। তুমি মনে করো এখানে কোনো জায়গায় এতটুকু পর্যন্ত নিচ্ছো, আবার এতটুকু পর্যন্ত নিচ্ছো, অর্ধেকে গিয়ে থেমে গেছো। তাহলে এরকম না। এটা ওই বাউন্ডারি লাইন পুরোটা কভার করবে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই হিডেন লাইন বা ড্যাশড লাইনগুলা তোমার যদি প্রয়োজন পড়ে একটা একটাকে ইন্টারসেক্ট করতে পারবা। কোন জায়গায় মিলতে পারবে। যেমন মনে করো আমরা এখানে দেখতেছিলাম। জাস্ট এটাই মনে করো। এটা একটা হিডেন লাইন। এই যে এই অংশটা। এটা একটা হিডেন লাইন, আবার এটা একটা হিডেন লাইন। তাহলে ২ টা হিডেন লাইন একটা জায়গায় গিয়ে ইন্টারসেক্ট করছে। এরকম ইন্টারসেক্ট করতে পারবে। এটা হচ্ছে একটা রুল আরকি। যে আমরা হিডেন লাইন গুলাকে কোথায় ইউজ করব? যেখানে নরমালি কোন একটা কিনারা বোঝায় কোন একটা অবজেক্টের, যেটা আমরা আসলে 2D দিয়ে হয়তোবা যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম কিউব দেখানোর মতো আরকি।
পিছনের অংশটা দেখানোর জন্য আমরা নরমালি ড্যাশ লাইনটা ইউজ করে থাকি আর কি। এরপরের যে লাইনটা সেটা হচ্ছে সেন্ট্রাল লাইন। তাহলে সেন্ট্রাল লাইনটাও এক প্রকার ড্যাশের মতো, কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে যে এখানে একটা ছোট একটা হাইফেনের মতো অংশ থাকে প্রতিটা দুইটা ড্যাশের মধ্যখানে একটা ছোট হাইফেন থাকে। তো একই প্যাটার্ন এটা ফলো করতেছে সব জায়গায়, খেয়াল করে দেখবা। দুটা বোর্ড যদি আমরা ড্যাশের কথা বলি, মধ্যখানে একটা ছোট একটা হাইফেন, দুটো ড্যাশ মধ্যখানে একটা হাইফেন। তো এই সেন্টার লাইনটা কোথায় ইউজ করা হয়? নরমালি কোন একটা হোল বা কোন একটা সেন্টার হতে পারে, যে কোনো একটা হোল হতে পারে বা সার্কেল হতে পারে বা পিচ হতে পারে। তাহলে এই সেন্টারে নরমালি আমরা যদি সেন্টারের কথা বলি, হোলের কথা বলি, কোন একটা হোল দেওয়া আছে মনে করো, তাহলে হোলের মধ্যখান দিয়ে যে লাইনটা যায়, তাহলে সেটা একটা হচ্ছে সেন্ট্রাল লাইন দিয়ে আমাকে দেখাতে হবে। যেমন এখানে এই চিত্রের মধ্যে দেখাইছি কিনা সেন্ট্রাল লাইন, এই যে এটা একটা সেন্ট্রাল লাইন। তাহলে এটা একটা তুমি চাইলে সার্কুলার ধরে নিতে পারো। তাহলে এটা একটা হোল, আমরা যদি সার্কুলার না ধরে হোলের কথা বলি, এটা একটা হোল। তাহলে হোলের ঠিক মধ্যখান দিয়ে যেটা গেছে এটা একটা সেন্ট্রাল লাইন। তাহলে সেন্ট্রাল লাইনটা দেখতে কিরকম হবে? এই যে এরকম ড্যাশ, ড্যাশের মধ্যখানে আবার একটা হাইফেনের মতো একটা অংশ থাকবে। তাহলে তোমাদেরকে এই লাইনগুলো দেখেই বুঝতে হবে যে এটা কোন লাইন এবং আমরা কোন জায়গায় ইউজ করতেছি। তো এখানে প্রতিটা ড্যাশের আবার এখানে তোমার রেঞ্জটা দেওয়া আছে। এস এর ভ্যালু হচ্ছে, এস হচ্ছে কোনটা, ওই যে জাস্ট ড্যাশ এবং হাইফেন টাইপের যে অংশটা, তার মধ্যখানের যে স্পেসটা সেটা হচ্ছে 1 to 2 মিলিমিটার হবে। আর যে বিটা দেওয়া আছে, বিটা হচ্ছে যে তোমার যে হাইফেন টাইপের যে অংশটা, তাহলে সেটা বি, সেটা হচ্ছে যে এস এর 2 গুণ বা 4 গুণ হতে পারে, ঠিক আগের মতো। আর যে ড্যাশ টাইপের যেগুলো আছে তার উইথ হবে তোমার 3b to 10b পর্যন্ত, অর্থাৎ বি এর 3 গুণ অথবা 3 গুণ থেকে শুরু করে 10 গুণ পর্যন্ত হতে পারে। আচ্ছা, এরপর 4 নাম্বার যে লাইনটা আছে সেটা হচ্ছে এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন এবং লিডার্স, তিনটা। ওকে, তাহলে এই ডাইমেনশন লাইন, এক্সটেনশন লাইন এবং লিডার্স তিনটা নরমালি ইউজ করা হয় কোন একটা অবজেক্টের ডাইমেনশন করার জন্য। তাহলে আমরা কিছুক্ষণ পরে ডাইমেনশন নিয়ে আলোচনা করব। ডাইমেনশনটা আসলে খুব ইম্পর্টেন্ট কোন একটা অবজেক্টকে ড্র করার জন্য। তো ডাইমেনশন লাইনটা দেখতে কিরকম হবে? তাহলে আমরা যখন কি করি, আমরা মনে করো কোন একটা জিওমেট্রি করলাম, জিওমেট্রিতে একটা লেন্থ দেওয়া আছে, তাহলে সেই লেন্থটা মানে তোমার একটা লাইন আর কি, লাইনের লেন্থটাকে বোঝানোর জন্য আমরা অনেক সময় কি করি, দুটা প্যারালাল লাইন দিয়ে মধ্যখানে আরেকটা স্ট্রেট লাইন ড্র করে দিই, অথবা দুটা এরো সাইন মধ্যখানের অংশে আমরা একটা ভ্যালু বসাই যে এটা 2 মিলিমিটার বা 5 মিটার বা 10 সেন্টিমিটার, এরকম কোন একটা কিছু দিই। তাহলে এই যে দুটা প্যারালাল লাইন যেটা দিই, সেটাই হচ্ছে আসলে এক্সটেনশন লাইন। তাহলে এক্সটেনশন লাইনের মধ্যখানের পারপেন্ডিকুলারলি আমরা যে দুটো অ্যারো সাইন দিয়ে এবং মধ্যখানে একটা ডিজিট বসানোর জন্য জায়গা রাখা হয়, তাহলে সেই অংশটা, এই পুরো লাইনটাকে, অর্থাৎ অ্যারো সাইন বিশিষ্ট যে লাইনটা সেটাকে আমরা বলতেছি ডাইমেনশন লাইন। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ফিগারের মধ্যে আর কি তোমার স্ট্রেট লাইন দিয়ে ঠিক এভাবে দেখানো সম্ভব হয় না। যেমন মনে করো একটা সার্কেল, একটা সার্কেলের রেডিয়াস আমাদেরকে দেখাতে হচ্ছে। এখন রেডিয়াসটা আমরা কিভাবে দেখাতে পারি? এটা যদি ছোট হয়, রেডিয়াস না ডায়ামিটারের কথা বলি, মনে করো একটা সার্কেল, ছোটটা একটা ছোট সার্কেল হোল টাইপের, তো সেটার ডায়ামিটার কতটুকু হবে সেটা যদি আমরা দেখাতে চাই, এটার মধ্যখানে ডায়ামিটার আমরা নর্মালি যেভাবে করে থাকি আর কি, নর্মালি আমরা কি করি যে এটা একটু বড় হয়ে গেছে, মনে করো আমি ছোট টাইপের জাস্ট এটাই নিলাম। ওকে, ছোট টাইপের একটা সার্কেল নিলাম, সরি এটা। এখন এটার ডায়ামিটার যদি আমি ঠিক এভাবে ড্র করে দেখাই, মধ্যখানে আবার সংখ্যা লিখি, তাহলে দেখতে অনেকটা কিরকম হয়ে যাচ্ছে, যা অনেকটা আহ, মানে তোমার খুবই কনসেস্টেড, মানে কনসেস্টেড হয়ে গেছে, যে এটা বুঝতে আসলে একটু সমস্যা হয় যে এই ভ্যালুটা এটা কত, লিখতেও সমস্যা হবে, বুঝতেও সমস্যা হবে যদি কনসেস্টেড হয়ে যায় বেশি। তো এই জিনিসটাকে আমরা কি করি যে এভাবে, যেটা লিডার লাইন দেখালাম আমরা, জাস্ট একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে এরকম একটা লিডার্স লাইন দিয়ে এটা বোঝায় যে এটা এত মিটার, 2 মিটার বা অন্য যে যত মিটার হয় আর কি। তো এই যে কোন একটা ছোট জিনিসকে, ছোট সার্কেল হোক বা ছোট হোল হোক, তাহলে সেই জিনিসটাকে প্রপারলি যাতে আমরা দেখাতে পারি, নর্মালি তার জন্যই কি করি, এই লিডার্স লাইনটা ইউজ করে থাকি। তো এই যে লিডার লাইনের বৈশিষ্ট্যটা কিরকম, এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলটা কত হতে পারে, এটা প্রিফারেবল হচ্ছে যে তোমার 60 ডিগ্রি, তবে 45 ডিগ্রি থেকে নর্মালি এটা স্টার্ট করা হয়, 45ও হতে পারে, 60টা হচ্ছে প্রিফারেবল।
তো আমরা 45 ধরেই যদি করি তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটাকে এভাবে দিতে হবে। এরপর একটা ছোট হরিজন্টাল একটা লাইন থাকবে। তো এই লাইনের উপরে বা এই লাইনের সাথে হরিজন্টালি আমরা এর ভ্যালুটা লিখবো আর কি। তো এই হচ্ছে মোটামুটি এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন এবং লিডার্স। তো যেটা আমরা কোন একটা অবজেক্টের ডাইমেনশনটাকে কি করার জন্য, বোঝানোর জন্য নরমালি আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এরপরে আরো কিছু লাইনের বিষয়ে যদি আসি, যেমন সেকশন লাইন। তাহলে সেকশন লাইনটা হচ্ছে ঠিক এরকম। সেকশন লাইনটা হচ্ছে 3। আচ্ছা, এখানে উপরে লিখে দেওয়া আছে তোমার কোনটা কোন ধরনের থিকনেস হবে। যেমন এটা থিক হবে, আমরা দেখছি এটা 3 হবে, এটাও 3 হবে। তাহলে থিক আর 3 এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারো কিনা দেখো। থিকটা হচ্ছে অনেক মোটা, যেটা আমরা 0.5 থেকে 0.8 মিলিমিটারের কথা বলছিলাম। আর 3টা হচ্ছে খুবই হালকা। তো এই লাইনগুলো তোমাদেরকে আঁকার সময় ঠিক একইভাবে হালকা এবং একটু মোটা করে আঁকার চেষ্টা করতে হবে, লিড দিয়ে আর কি। পেন্সিলের লিড দিয়ে যাতে এটা স্পষ্ট আসে আর কি। তো সেভাবে প্র্যাকটিস করতে হবে। সেকশন লাইনটা তাহলে কি জন্য? কোন একটা কাট পোর্শন, কোন একটা অবজেক্টের কোন একটা অংশ আমরা কাট করছি এরকম যদি বোঝাই, মানে কাট করে চলে গেছে বা কাট করে রাখছি ওইরকম বোঝানোর জন্য নরমালি সেকশনিং, আমরা যেটাকে সেকশনিং বলে থাকি, মানে দুভাগে ভাগ করে ফেলা বা 3 ভাগে ভাগ করা, এই যে এগুলো হচ্ছে সেকশনিং। ঠিক আছে, আমরা যখন কোন একটা অবজেক্টকে ভাগ করে দেখাবো তখন সেটা সেকশন লাইন দিয়ে দেখাতে হবে। এটাও 3 হবে। তারপর হচ্ছে কাটিং প্লেন লাইন। সেটা হচ্ছে যে কোন একটা ইমাজিনারি কাটিং হিসেবে দেখানোর জন্য, কোন একটা অবজেক্টকে যদি আমরা ইমাজিনারি কাটিং করি, মানে যেটা আসলে রিয়েলি কাট করা না, কিন্তু আমরা ইমাজিন করছি এটা কাট করা, তো ওই অবস্থায় আমরা থিক লাইন বিশিষ্ট, এই যে এটা হচ্ছে কাটিং লাইন, আমরা এই এরো সাইন দিয়ে দুই পাশে দুটো এরো সাইন, মধ্যে একটা ড্যাশ টাইপের, তো এই থিক লাইন দিয়েই আমরা কাটিং প্লেন লাইনটাকে বোঝাবো। তো তোমাদেরকে দেখার সময় আসলে 3টা বিষয় দেখতে হবে, যে কোন লাইনটা দেখতে কি রকম এবং সেটা কি কাজে ব্যবহার করা হয়, সেই জিনিসটা দেখে বুঝতে হবে। আবার ঠিক সেম ভাবে ইমাজিনারি কাটিং অফ এন অবজেক্টের জন্য একইভাবে আমরা আইএসও কাটিং প্লেন লাইন ইউজ করে থাকি, দুটার যে কোনো একটা ইউজ করে হয়ে থাকে আর কি। তো আইএসও যেটা দেয়, আইএসওটা হচ্ছে ঠিক একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে ওই যে ড্যাশ হাইফেন বিশিষ্ট একটা লাইন এবং দুপাশে দুটা এরো সাইন আর কি। তো যেটা অলমোস্ট সিমিলার, বাট একটা জায়গায় ডিফারেন্স, এটা হচ্ছে উল্টা টাইপের আর কি, দুটা কাটিং প্লেন লাইন যেটা আমরা দেখতেছি। আর আইএসও যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে ইন করতেছে এরকম, এটা হচ্ছে আউট গোয়িং হচ্ছে, ওইরকম কোন একটা কিছু বোঝাচ্ছে আর কি। ওকে, এরপর যেটা আসে সেটা হচ্ছে ব্রেক লাইন। ব্রেক লাইন কি জন্য ইউজ করা হয়? ব্রেক লাইন হচ্ছে যে কোন একটা অবজেক্টকে মনে করো একটু বড় টাইপের বা একটু লম্বা টাইপের, সেটাকে আমরা আমাদের খাতায় যখন ড্র করতেছি তখন সেটাকে ব্রেক আকারে দেখানোর জন্য, যে এটা অনেক বড়। আমরা অনেক সময় দেখি যারা তোমরা যখন স্ট্যাটিস্টিক্স পড়ছো কিনা কি জানি, স্ট্যাটিস্টিক্স পড়ছিলা, আমাদের কোর্স ছিল, এই Yes, সেমিস্টারে sir. কোর্স ছিল? Yes, sir. আচ্ছা, তো ওখানে কি করতাম মনে করো, তোমাদের গ্রাফে যখন এক্স অ্যাক্সিসে যখন ভ্যালুগুলো অনেক বেশি আসতো, তখন কি করতে হতো, যে মনে করো 35 থেকে 50, জাস্ট এই রেঞ্জের মধ্যে তুমি আঁকতেছো, কিন্তু 35 এর আগেও তো অনেক ভ্যালু আছে। তাহলে সেই ভ্যালুগুলোকে কি করতে হয়, একটা বক্র রেখা বা একটা কার্ভ লাইন দিয়ে নরমালি আমরা রিপ্রেজেন্ট করি। তো ব্রেক অংশ দিয়ে। হ্যাঁ, ব্রেক অংশ দিয়ে। তো এটাও একই রকম, যে মনে করো অনেক সময় কিছুটা লং ব্রেক, যে এটা অনেক বড় একটা জিনিস আসলে সেটাকে আমরা ছোট করে দেখাচ্ছি, বা এখানে আরো অনেক বড় একটা অংশ থেকে গেছে, ওই ধরনের বোঝানোর জন্য আমরা 3 লং ব্রেক ইউজ করে থাকি। আর যদি সেটা ছোট টাইপের কোনো কিছু হইতো, যেখান থেকে আমাকে কিছু জিনিস দেখাতে হচ্ছে, কিছু শর্ট করে দেখাতে হচ্ছে, তাহলে তখন আমরা থিক শর্ট ব্রেক ইউজ করে থাকি। অর্থাৎ কোনো একটা অবজেক্টের যে তোমার রিয়েল শেপটা, সেটাকে কোনো সময় আমরা লং ব্রেক দিয়ে ইউজ করতেছি, যেটা অনেক হয়তো বা অনেক লম্বা বা অনেক বড় একটা শেপের, সেটাকে আমরা লং ব্রেক দিয়ে 3 লং ব্রেক দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আবার যদি সেটা ছোট টাইপের হয় তখন সেটাকে আমরা থিক শর্ট ব্রেক দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, যেখানে আরো অনেক অংশ থেকে গেছে যেটা আমরা হয়তো বা দেখাচ্ছি না, এরকম কোনো কিছু। ওকে, এরপর লাস্ট যে লাইনটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফ্যান্টম লাইন বা রিফিট লাইন। তো ফ্যান্টম লাইনটা হচ্ছে ফ্যান্টম হচ্ছে কোনো কিছু ছায়া টাইপের কোনো কিছু, যেটা আসলে রিয়েলি উপস্থিত না, যেটা আমরা অনুমান করে নিই ওইরকম। মনে করো একটা গাছের ছায়া পড়লো, তাহলে ছায়া কিন্তু গাছ না, ঠিক ওই টাইপের কোনো কিছু। তো কোন একটা অবজেক্ট যে জায়গায় ছিল তার একটা অল্টারনেট একটা পজিশন যদি আমরা বের করতে যাই, তখন নর্মালি ওই অল্টারনেট যে পজিশনটা আমরা করলাম সেটাকে বোঝানোর জন্য এই প্যান্থম লাইন বা রিফিট লাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে এই জিনিসটা নিয়ে আমরা হয়তো বা
পরে আর একটু দেখবো কোন একটা জায়গায় হয়তো বা আছে। আচ্ছা, এখানে মেবি নাই। সেটা হচ্ছে যে মনে করো এই লাইনটা দিয়ে যদি আমরা হয়তো বা পরবর্তীতে আসবে অনেক তোমার ইয়ে আছে এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল আছে এরকম। তাহলে সেই এক্সাম্পল হয়তো বা এই লাইনগুলো ইউজ করা হয়েছে আর কি। আমি জাস্ট এমনি বলে রাখি, সেটা হচ্ছে যে মনে করো একটা অবজেক্ট আছে, তাহলে সেই অবজেক্ট, আচ্ছা আমি একটু ড্র করে দেখাই, ড্র করে দেখালে মনে হয় তোমাদের সুবিধা হবে একটু। মনে করো একটা অবজেক্ট, ঠিক এই টাইপের একটা অবজেক্ট মনে করো। এগুলো স্ট্রেট লাইন, আসলে আমি মাউস দিয়ে আঁকার সময় হয়তো একটু বাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলার সেন্টার আছে, যেটা আমরা নর্মালি জানি সেন্টারকে ক্রিস ক্রস দিয়ে দেখানো হয়, সেটা আমরা আগেই পড়েছি জিওমেট্রি ড্রয়িং এ। এবং এটা সেন্টার লাইন থাকবে। সেন্টার লাইনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি সেটা কি মনে আছে? সেন্টার লাইনকে কিভাবে করছি আমরা? যখন আমরা সেন্টার লাইন দিয়েছিলাম, সেন্টার লাইনটা ছিল তোমার ড্যাশ আর একটা হাইফেন বিশিষ্ট এরকম কোনো কিছু, একটা ড্যাশ একটা হাইফেন। আমরা যদি মনে করো এটা ড্যাশ একটা হাইফেন, পর একটা ড্যাশ একটা হাইফেন, আবার ড্যাশ, জাস্ট অতটুকু রাখলাম, একটা হাইফেন। ঠিক এই টাইপের সেন্টার লাইনগুলা দেওয়া আছে। এখন মনে করো আমি এই অবজেক্টটাকে এখন যে অবস্থায় আছে 90 ডিগ্রি যে অবস্থায় আছে, আমি যদি এটাকে হরিজন্টালের বেসে 90 ডিগ্রি হিসেব করি, এখন এটাকে মনে করো আমি একটা অ্যাঙ্গেলে ঘোরাবো, অর্থাৎ এই জিনিসটাকে মনে করো আমি 45 ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে এই জিনিসটাকে আমাকে কোথায় নিয়ে আসতে হবে? ঠিক এই জায়গায় দেখাতে হবে না? মনে করো আমি এই জায়গায় দেখালাম। তাহলে এটার বেসিসে এখানে আমরা কি করব? ঠিক এখানে যে তোমার লাইনগুলো দেওয়া ছিল পাশের যে লাইনগুলো, তাহলে সেই লাইনগুলো এখানে ড্র করতে হবে না? এই যে এই লাইনগুলো ড্র করতেছি, এটার যে আমার যে অ্যাকচুয়াল যে পজিশনটা ছিল, আমরা সেই পজিশনটাকে আরেকটা পজিশন, একটা অল্টারনেট পজিশনে নিয়ে আসতেছি। এটাকে রিপ্রেজেন্ট করার জন্য নরমালি ফ্যান্টম লাইন বা রিপিট লাইনগুলোকে ইউজ করা হয়ে থাকে। তো ফ্যান্টম লাইনটা কিরকম ছিল? একটা ড্যাশ ছিল, দুটা ছোট হাই, বাঁকা হয়ে যাচ্ছে আসলে, দুটা ছোট হাইপেন এবং আরেকটা লম্বা ড্যাশ, আবার ছোট হাইফেন দুটা। ঠিক এভাবে যাবে আর কি। ঠিক আছে, আমার এখানে আঁকতে হয়তো একটু বাঁকা হয়ে যাচ্ছে, দুটো ছোট হাইফেন। অর্থাৎ আমরা ঠিক এই জায়গাটার রিপিট করতেছি আরেকটা জায়গায়। এই যে এরকম যখন রিপিটেশন আসবে বা অল্টারনেটিং পজিশন আসবে কোন একটা অবজেক্টের, তখন আমরা নর্মালি এই প্যান্থম লাইন বা তোমার রিপিট লাইনটাকে ইউজ করব। তাহলে কোন লাইনটা কিরকম দেখতে, কিরকম সেই জিনিসটা তোমাদেরকে একটু আয়ত্ত করতে হবে আর কি। আঁকার সময় প্র্যাকটিস করতে হবে বেশি, যাতে ওইটা ভুল না হয় এবং দেখাতে হবে। আর তোমরা তো দেখে দেখেই করবা, আশা করি সমস্যা হওয়ার কথা না। তবে ভালো করে খেয়াল করে করতে হবে, এটা হচ্ছে কথা। তোমরা যখন অ্যাসাইনমেন্ট করবা, অ্যাসাইনমেন্ট করার সময় ভালো করে খেয়াল করে করতে হবে যে আমরা কোন লাইনের জন্য কোন ধরনের শেপটা ইউজ করতেছি এবং সেটা কোন কাজের জন্য ইউজ করতেছি, এটা যাতে ঠিক থাকে আর কি। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে যে কোন কোন ধরনের লাইন নরমালি ইউজ করা হয়েছে। যেমন আমরা যদি এখানে দেখি, জাস্ট মনে করেন এটা একটা বক্স টাইপের কোনো কিছু ছিল, মধ্যখানে একটা হোল ছিল। তাহলে সেই হোলটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, জাস্ট এই টপ ভিউ, এই যে উপরের যে অংশটা আমরা দেখতেছি, তাহলে সেটাকেই যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে সেটাকে আমরা একটা প্লেনে বসালাম, এখান থেকে তুলে এনে মনে করো উপরে প্লেনে বসালাম। আচ্ছা, তো এখানে কয়টা সার্কেল দেখা যাচ্ছে ভিতরে? তোমরা কি বুঝতে পারতেছো যে ভিতরে কয়টা আছে? একটা হচ্ছে উপরে সার্কেল, একটা সার্কেল দেওয়া আছে তাই না? উপরে একটা সার্কেল, আবার ভিতরে আরেকটা সার্কেল, ভিতরে আরো দুটা সার্কেল আলাদাভাবে দেখা যাচ্ছে। তো এখানে দেখাইছে মাত্র দুটা সার্কেল, একটা হচ্ছে বাইরের সার্কেলটা, আর ভিতরের যে অংশ আরেকটা সার্কেল এখানে ড্র করছে। এখানে হয়তো আরেকটা সার্কেল আঁকার দরকার ছিল, কারণ এখানে তিনটা দেখতেছি আমরা একদম বাইরের। ও সরি, এখানে দুটাই হবে তাই না? এখানে কয়টা সার্কেল আঁকা যায়? তোমরা এই উপরের অংশটা দেখে কি বুঝতেছো? কোনো আইডিয়া আছে? মানে আইডিয়া করতে পারতেছো যে উপরের অংশটা দেখতে কিরকম মনে হচ্ছে? এখানে সার্কেল কয়টা হবে আসলে? স্যার এখানে তো তিনটা হওয়ার কথা স্যার। তিনটা হবে? তিনটা হবে না, কারণ হচ্ছে যে এই যে এই লাইন থেকে
এই লাইন পর্যন্ত কিন্তু পুরা একই শেপের, মানে তোমার একই মেজারমেন্ট। বুঝতে পারছো? এই যে এই লাইন থেকে এই লাইন, এটা আসলে একটা উইথ বোঝাচ্ছে, এই পুরো অংশটা একটা উইথ। তোমাদের একটু এখানে অ্যাজাম্পশন করতে হবে বেশি, কারণ মানে বাইরের যে রিয়েল বস্তু তার সাথে একটু রেফারেন্স হিসেবে মিলাতে হবে জিনিসটা। এখানে আসলে দুটা সার্কেলই হবে। একটা হচ্ছে যে এই শেপটা পুরোটাই একটা, এই যে সাদা তোমার যে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত যে অংশটা দেখতেছি আমরা পুরোটা হচ্ছে একই মেজারমেন্টে। আবার এখান থেকে এই মেজারমেন্টটা হয়তো বা একটু ডিফারেন্ট, বা ভিতরের যে অংশটা দেখতেছি সেই ভিতরেরটা কিন্তু একটু ছোট হয়ে গেছে উপরেরটার তুলনায় ছোট, এটাই বুঝতেছি। তো হ্যাঁ, ফানেলের মতো মানে উপরেরটা বড় মানে ভেতরটা একটু ভিতরে আবার ছোট ছোট হয়ে গেছে, হ্যাঁ এই টাইপের কোনো কিছু। তাহলে এই জন্য আমরা এখানে দুটা দুটা সার্কেল আঁকবো। এটা হচ্ছে টপ ভিউ, মানে জাস্ট উপর থেকে আমরা দেখলে চোখ দিয়ে যেটা হইতো ঠিক এটাই তো দেখতাম নাকি প্লেনে বসালে। আমরা সাইডে গুলো দেখতেছি না, মনে করো আমরা সাইডে কিছু নাই, আমরা জানি না সাইডে কিছু আছে কিনা, আমরা দেখছি একদম বক্সের উপর দিয়ে। তাহলে উপর দিয়ে দেখলে কি আমরা এগুলো দেখতে পাবো, পাশেগুলো দেখতে পাবো, সাইড গুলা? তো আমরা কিন্তু সাইডের অংশগুলো দেখতে পাবো না। তো তখন এই জিনিসটাকে আমরা কি করলাম, জাস্ট উপরের যে টপ ভিউ সেটাকে ড্র করলাম। তাহলে উপর থেকে আমরা দেখবো দুটা সার্কেল, যেটা উপরের অংশটা একটু বড়, আবার ভিতরে যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে আরেকটু ছোট হয়ে গেছে, ডায়ামিটার আরেকটু ছোট হয়ে গেছে। তাহলে এখন এই যে এই জিনিসটাকে আমরা ডাইমেনশনিং করব, যে যে লাইনগুলো আমরা পড়লাম কিছুক্ষণ আগে, তাহলে সেই লাইনগুলো দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করব যে এই জিনিসটা এটা। তাহলে ডাইমেনশন লাইন দেখো কিভাবে দিচ্ছে, এই যে এতটুকু পর্যন্ত, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটার লেন্থ হচ্ছে মনে করো 2 মিটার বা 2 সেন্টিমিটার, যেটা হোক 2, জাস্ট 2, ওকে, একটা ডিজিট। এই অংশ পুরোটাই হচ্ছে ডাইমেনশন লাইন। এই দুই পাশেরটাকে কি হবে, তাহলে আমরা কি বলবো, এই দুই পাশেরটাকে প্যারালাল যে লাইন দুটো দেখতেছি এগুলোকে কি বলবো, তো কি বলো, কিছুক্ষণ আগে পড়লাম না আমরা এই জিনিসটাকে বলতেছি ডাইমেনশন লাইন। তাহলে ডাইমেনশন লাইন যে জায়গায় তোমার পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করছে, তাহলে সেই দুইটা লাইনকে কি বলবো আর আমরা, এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইন। তাহলে আমরা এখানে দেখতেছি যে এই অংশেও একই রকম এক্সটেনশন লাইন এখানে লিখে দেওয়া আছে, এক্সটেনশন লাইন। আর বাইরের যে বাউন্ডারি সেটাকে কি লাইন বলবো, এই ব্ল্যাক কালারের একটু থিক টাইপের যে অংশটা দেখতেছি এটাকে অবজেক্ট লাইন। অবজেক্ট লাইন অথবা ভিজিবল লাইন, দুটো যে কোনো একটা, এখানে ভিজিবল লাইন লিখছে আর কি। আর এই যে এই অংশটা আমরা দেখো এখানে কাটিং প্লেন লাইন, কাটিং প্লেন লাইন কখন ইউজ করা হয় মনে আছে, কাটিং প্লেন লাইন কখন ইউজ করছিলাম আমরা? ইমাজিনারি কিছুকে কাট করার ইমাজিনারি যখন জন্য। কোনো কিছুকে কাট করা হয়, তাহলে আমরা এখানে কিন্তু আসলে রিয়েল কোনো কাট করা হয় না, এটা আমরা ধরে নিলাম যে এখানে কাট হচ্ছে এরকম কোনো কিছু, এই জন্য এখানে কাটিং প্লেন লাইন ইউজ করা হয়েছে। তার মানে ঠিক মধ্যখানে মনে করো আমরা এখন কেটে ফেললাম, তাহলে কেটে ফেলে দেখতে কিরকম হবে এটার, আমরা সাইড থেকে দেখবো এখন। সাইড দেখতে কিরকম হবে, এটার মতো হবে না, নিচের অংশের মতো, যেটাকে আমরা প্রস্থের বলে থাকি আর কি, যে ঠিক মধ্যখানে এই বরাবর যদি কেটে ফেলি, মনে করো আমি এই জায়গায় যদি বসাই ঠিক এই জিনিসটাকে, এই ঠিক মধ্যখানে যদি কেটে ফেলি দেখতে এরকম হবে না? আমরা কি বুঝতে পারবো তখন এটা আসলে গোলাকার ছিল কিনা, ডিম্বাকার ছিল নাকি অন্য কোন শেপে ছিল, সেটাকে আমরা বুঝতে পারবো এই অবস্থায় কাট করে ফেললে? না স্যার। এটাই করছে এখানে, আসলে সাইড থেকে দেখতেছি এখন আমরা, মানে এই অংশটাকে ঠিক মধ্যখান দিয়ে কেটে ফেলছে, কাটার পরে এখন কিরকম হয়ে গেছে দেখতে, ঠিক এটা এরকম হয়ে গেছে। তো এই যেহেতু এটা হোলের মধ্যে, এটা একটা হোল শেপের ছিল, তাহলে আমরা হোলের মধ্যখান দিয়ে একটা লাইন নিয়ে যাব, যেটাকে আমরা সেন্টার লাইন বলতাম, তাহলে সেন্টার লাইনও নিয়ে গেছে ঠিক একইভাবে। তো আচ্ছা, এই জিনিসটাকে যখন আমরা আবার একটু রিড্র করার চেষ্টা করব, তখন যে জিনিসটা করতে হবে, একটা কনস্ট্রাকশন লাইন ইউজ করতে হবে যাতে এটার অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। তাহলে দেখো পাশে এটাকে আমরা আবার ড্র করলাম, তো এখানে হিডেন লাইনগুলো ইউজ করছে, হিডেন লাইন। তাহলে এটা বোঝাচ্ছে যে এটা পুরোটাই যদি একটা অবজেক্ট হয়, মনে করো এই পুরো অবজেক্টটাই যদি আমি এখানে বসাতাম, তাহলে ঠিক দেখতে সেটা সাইড ভিউটা ঠিক এরকম হইতো, এটাই বোঝাচ্ছে। তাহলে এই জন্য হিডেন লাইন ইউজ করা হয়েছে, অর্থাৎ এই পুরো অবজেক্টের ভিতরে ঠিক এরকম কোনো কিছু একটা আছে। তোমরা যখন ফিজিক্সে কোনো কিছু ড্র করতে যাও, মনে করো একটা চৌবাচ্চা আঁকবা, তাহলে চৌবাচ্চা বা এরকম কোনো কিছু, কোনো একটা বক্স আঁকবা, তো ভিতরে কোনো জিনিস যদি ওখানে অবস্থান করে বা হোল টাইপের কোনো কিছু যদি ঢোকানো থাকে, বাইরে থেকে তুমি অবজেক্টটা আঁকছো, ভিতরেরটাকে কিভাবে দেখাবা? এটা কি সলিড লাইন দিয়ে দেখাতে পারবা? অবজেক্টটা যদি তুমি সলিড দিয়ে আঁকো, তাহলে ভিতরের কোনো কিছু থাকলে, বা ভিতর বলতে যে মনে করো এখানে ভিতরে নল টাইপের কোনো কিছু আছে, এটাকে আমরা কিভাবে দেখাবো? ড্যাশ দিয়ে দেখাতে হবে না, বা হিডেন লাইন দিয়ে?
অর্থাৎ আমরা এই বস্তুটাকে 2D অবস্থায় এখানে নিয়ে আসলাম, মনে করো এখানে যে অবস্থায় আছে, এই যে এই অবস্থায় নিয়ে আসলাম। এখন এই জিনিসটার ভিতরে যে কি আছে সেটা আমরা হয়তো বা উপর থেকে দেখে বুঝতে পারছি যে এখানে দুটা আহ, নল আছে, উপরের অংশটা একটু বড় আর নিচের দিকে যখন চলে গেছে এটা ছোট হয়ে গেছে। তখন আমরা এভাবে ড্র করতে হবে না, উপর অংশটা একটু বড়, ভিতরে একটা নল আছে এবং সেটা নিচের দিকে অংশে ছোট হয়ে গেছে, ডায়ামিটারটা ছোট হয়ে গেছে। এভাবে দেখাতে পারি না? এটা কি বোঝা গেছে জি স্যার। কি বলেছি? তাহলে এই জিনিসটাকে আমরা হিডেন লাইন দিয়ে দেখাবো যে এটার ভিতরে কোনো কিছু আছে যেটা আমরা আসলে রিয়েল অবস্থায় যে শুধুমাত্র অবজেক্টটা ড্র করলে বুঝতে পারবো না। তাহলে এখন কি করলাম, আসলে আমরা একটা 3D অবজেক্টকে 2D তে নিয়ে আসলাম এবং 2D তে একদম 3D এর যে একটা এক্সপেরিয়েন্স, তাহলে সেই এক্সপেরিয়েন্সটাকে ইউজ করার চেষ্টা করা হয়েছে, যাতে মনে করো আমি যদি এই থ্রি ডি অবজেক্টটাকে জাস্ট 2D তে নর্মালি প্লেন আকারে আঁকি, তাহলে আসলে কিছু বুঝবে না যে এখানে ভিতরে কিছু আছে কিনা বা এটা রিয়েল যে অবস্থা সেটা আসলে কেউ বুঝতে পারবে না। তো এই জন্য এই ডাইমেনশন লাইন ইউজ করে বা আমাদের যে তোমার বিভিন্ন লাইন যে ইউজ করতেছি আমরা, সেই লাইনগুলাকে ইউজ করলে আমরা 3D অবজেক্টটাকে 3Dর মতো করে না এঁকেও 2Dর মতো করে এঁকেও আমরা কি করতে পারি, ভিতরে কি কি আছে বা ওইটার অবস্থা কিরকম, তার টাইপ কিরকম, তার সাইজ কিরকম, আমরা সবকিছু বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের পাঠের উদ্দেশ্য। ওকে, আমরা এখন আসি তাহলে ডাইমেনশনিং। আমাদের ডাইমেনশনিং আমরা কিভাবে করব। তো ডাইমেনশন কি জন্য করা হয়, প্রথমে যদি এই কথাটাই বলি। ডাইমেনশনটা করা হচ্ছে যে কোন একটা অবজেক্টের ক্লিয়ারলি যাতে আমরা ডিফাইন করতে পারি কোন একটা অবজেক্ট দেখতে কিরকম, তার সাইজ কিরকম, মানে অবজেক্টটা কিরকম ছিল সেই জিনিসটাকে যাতে আমরা একদম কমপ্লিটলি এবং ক্লিয়ারলি যাতে ডিফাইন করতে পারি বা সেটাকে আমরা যাতে উপস্থাপন করতে পারি নরমালি, সেই জন্যই আমরা ডাইমেনশনিংটা করে থাকি। ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে বিষয়টা সেটা আসলে এই ডাইমেনশনিং ছাড়া একদম অর্থহীন। ঠিক আছে? এটা মিনিংলেস, মানে কোনো কাজে আসবে না আমরা যদি ডাইমেনশনিংটা না জানি বা না করি ঠিক মতো, তাহলে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা কোনো কাজে আসবে না। তো অনেক সময় হয়তোবা স্কেলিং বিষয়টা আমরা নেক্সট ক্লাসে পড়বো। স্কেলিং করেও কিন্তু একই ওয়েতে তুমি একই জিনিস, কোন একটা বস্তু তুমি চোখে যেটা দেখতেছো সেই জিনিসটাকে হয়তোবা ড্র করতে পারবা, কিন্তু স্কেলিং করাটা একটু সময় সাপেক্ষ, টাইম কনজিউমিং, তোমার একটু মানে হার্ড টাইম ইউজ করতে হবে, মানে তোমাকে বেশি হয়তোবা কষ্ট করতে হবে, কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে স্কেলিং করলে। কারণ স্কেলিং করা মানে হচ্ছে একদম পারফেক্টলি একটা রেশিও মেনটেন করে করে তোমার সেই বিষয়টাকে তোমার ড্র করা, তাহলে সেটা হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে। তো এই জন্য স্কেলিং না করে আমরা নর্মালি ডাইমেনশনটা করে থাকি, যাতে ইজি ওয়েতে খুব কম সময়ে যাতে কোনো একটা অবজেক্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো ডাইমেনশনিংটা আসলে কি কি ইনফরমেশন ক্যারি করে যদি আমরা প্রথমে দেখি, সেটা সাইজ এবং লোকেশন, যে কোনো একটা অবজেক্টের সাইজ এবং সেটা কোন জায়গায় অবস্থান করছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারি, এবং ওই অবজেক্টটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি সেটা আমরা বুঝতে পারবো। তারপরে নাম্বার প্রয়োজন, যে আমরা মনে করো যে এখানে এত মিটার বলি বা মানে মেজারমেন্টটা আর কি, যে কতটুকু পর্যন্ত দৈর্ঘ্য বিশিষ্ট বা কতটুকু উইথ, এই সকল বিষয়গুলো এখানে চলে আসে। এরপর হচ্ছে যে কাইন্ড অফ সারফেস ফিনিশ, এটা সারফেস কয়টা দিয়ে নরমালি তৈরি করা হয়েছে এবং সারফেসটার অবস্থা কিরকম ছিল, সারফেস টাইপটা কিরকম ছিল, তাহলে সেই বিষয়ে আমরা জানতে পারবো। তারপর ম্যানুফ্যাকচার করার সময় অবজেক্টটা ম্যানুফ্যাকচার যে করছে তার প্রসেসটা নিয়ে আমরা জানতে পারবো। এবং সাইজ আর জিওমেট্রিক টলারেন্স, তার যে টলারেন্স বলতে এখানে একটু হেরফের হয় হালকা, তোমার একদম রিয়াল কেস হয়তো এক্সেল কেস যেটা, যে ভ্যালুটা হয়তোবা সেটা হয় না, তো তার থেকে কতটুকু তারতম্য হচ্ছে সেই জিনিসটাও আমরা এই তোমার ডাইমেনশনিং এর মাধ্যমে নরমালি জানতে পারবো। তো ডাইমেনশনের কিছু একদম জেনারেল কন্ডিশন আছে যেগুলো ইন জেনারেল একদম ওভারঅল আর কি। আহ, সেটা হচ্ছে যে অ্যাকুরেসি। তো এক্ষেত্রে এই কন্ডিশন গুলো আমাকে জেনারেলি মেনটেন করতে হবে, কোনো একটা যখন ড্রয়িং করতে যাব তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জেনারেলি এই সকল বিষয়গুলো মেনটেন করতে হবে। ফার্স্ট হচ্ছে অ্যাকুরেসি, যে ভ্যালুটা আমরা কোনো একটা অবজেক্ট ড্র করতে যাচ্ছি তাহলে সেখানে ওই ভ্যালুটা কত ছিল, যে রিয়েল অবজেক্টটা আমাদের সামনে আছে নর্মাল অ্যাজ ইউজুয়াল, মনে করো একটা ছোট একটা অবজেক্ট সেটা আমরা ড্র করতে যাচ্ছি, তাহলে তার অ্যাকচুয়াল ভ্যালুটা কত ছিল, তাহলে সেই জিনিসটা আমাকে অ্যাকুরেটলি বসাতে হবে, ওইটা ঠিক মতো যাতে আসে। অ্যাকুরেটলি বলতে কিরকম, যে মনে করো আমি ওইটা বাইরে থেকে মাপলাম, মনে করো একটা টেবিল, কোন একটা টেবিল আমরা ড্র করবো 3D শেপের বা 2D বলো, জাস্ট একটা টেবিল, তাহলে টেবিলের ল্যান্ড কতটুকু ছিল, উইথ কতটুকু ছিল, তাহলে সেটা আমরা হয়তো স্কেলিং দিয়ে মেপে দেখলাম যে একটা হচ্ছে মনে করো 5 মিটার,
আর ইয়া হচ্ছে যে 2 মিটার, উইথ মনে করো 2 মিটার। তাহলে সেই জিনিসটা আমি ছোট করে আঁকতেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু 5 মিটার আর 2 মিটার, তাহলে এই যে ভ্যালুটা এটা যাতে অ্যাকুরেটলি বসাই, তাহলে সেই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে। এরপর হচ্ছে ক্লিয়ারনেস থাকতে হবে। আহ, অর্থাৎ যে ডাইমেনশনটা আমরা ইউজ করতেছি, ডাইমেনশনিংটা, তাহলে সেই ডাইমেনশনিংটা যাতে ঠিক জায়গায় বসায়, মানে লেন্থেরটা উইথে বা উইথেরটা লেন্থে, বা আমরা আহ, যেটা হওয়ার কথা সেন্ট্রাল লাইন যেখানে আমাদের দেখানোর কথা, বা ডাইমেনশন যখন দিচ্ছি, মনে করো লেন্থ দিচ্ছি লম্বা, তো আমরা দিয়ে দিলাম সেটা উইথে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে একটা ভুল কি চলে আসবে, একটা ভুল রেজাল্ট চলে আসবে, বা অন্য কেউ যখন দেখবে জিনিসটা তখন দেখবে যে সে বুঝতে পারতেছে না জিনিসটা আসলে কিরকম। আচ্ছা, তারপর কমপ্লিটনেস থাকতে হবে। অর্থাৎ আমরা যখন কাজটা করব, যে ড্রয়িংটা করব, তখন সেখানে কিছুটা করছি আবার কিছুটা রেখে দিছি, ওরকম যাতে না হয়, যাতে কমপ্লিটলি সেটা মানে করে ফেলি কাজটা, সেটা মেনটেন করতে হবে। এবং রিডেবিলিটি অর্থাৎ লেজিবিলিটি থাকতে হবে, স্পষ্টতা থাকতে হবে। তুমি যে ড্রয়িংটা করছো, তো সেই ড্রয়িংটা করার সময় যে ডাইমেনশনটা ইউজ করতেছো তা যাতে স্পষ্ট হয়, মানে স্পষ্টতা থাকতে হবে, অর্থাৎ লেজিবিলিটি থাকতে হবে। তো এই ছিল মোটামুটি জেনারেল কন্ডিশন। যেমন আমরা এখানে দেখতেছি কি কি এলিমেন্ট গুলা দিয়ে ডাইমেনশনিং গুলা গঠিত। নরমালি আমরা দেখছিলাম হচ্ছে যে আহ, কিছুক্ষণ আগে তিনটার বিষয়ে আলোচনা করছিলাম। একটা ছিল ডাইমেনশন লাইন, এক্সটেনশন লাইন, একটা ছিল লিডার্স। এখানে আরো কিছু বিষয় আছে সাথে সংশ্লিষ্ট, কি কি থাকতে পারে আর, যেমন আমরা দেখতেছি এখানে অ্যাঙ্গেল থাকতে পারে, নাম্বারস থাকতে পারে। অ্যাঙ্গেলও আসলে একটা নাম্বারস, আমরা নাম্বারস হিসেবে কাউন্ট করতে পারি। টেক্সট থাকবে। ওকে, এরপর এগুলো আছে লিডার্স। তো লিডার্স তো আমরা বলছিলাম আসলে। তাহলে এই যে টেক্সট, তারপর হচ্ছে তোমার নাম্বারস, এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন এবং লিডার্স, নর্মালি এই পাঁচটা জিনিস নিয়ে তোমার ডাইমেনশন সিস্টেমটা গঠিত, যেখানে দেখতেছি আমরা। আচ্ছা, এরো হেডও আছে, কারণ আমরা এরো হেড দিয়ে বোঝাচ্ছি, এরো হেডও আছে। এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন, এরো হেড, লিডার্স, টেক্সট, নাম্বারস এন্ড সিম্বলস। তাহলে এই সকল বিষয়গুলো নিয়ে একটা ডাইমেনশন সিস্টেম গঠিত। তাহলে আমরা যখন ডাইমেনশনিং করব, তাহলে আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই নিয়ে আসতে হবে, এই বিষয়গুলো অবশ্যই আসবে এবং আমাদেরকে প্রপারলি ইউজ করতে হবে। ওকে, এখন আসি তোমার ডাইমেনশনের কিছু রুল। তো ডাইমেনশনের কিছু জেনারেল রুল আছে। তো জেনারেল রুলগুলো কি কি? আচ্ছা, তো আহ, যে ডাইমেনশনটা আমরা করব কোন একটা অবজেক্টের, তাহলে সেটা অবশ্যই ইন জেনারেলি কি কি হতে হবে, যে জিনিসটা আমরা দেখতেছি সেটা তার মধ্যেই থাকতে হবে। অর্থাৎ সেটাকে একদম কমপ্লিটলি ডিফাইন করতে পারে, ঠিক ওইরকম হতে হবে ডাইমেনশনিংটা। মনে করো কোনো একটা অবজেক্টের বাউন্ডারি লাইন আমরা দেখলাম, তাহলে সেই বাউন্ডারি লাইনের নর্মালি বাইরেই ইউজ করতে হবে, সাথে যাতে সেটা পুরোটা কাভার করে, মানে পুরো জিনিসটা যাতে একদম কমপ্লিটলি আমাকে রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে ডাইমেনশনটা সেরকম হওয়া উচিত। ঠিক আছে? তো ডাইমেনশনটা যাতে অন্য আরেকটা ভিউর ডুপ্লিকেট কপি না হয়, মানে ডুপ্লিকেটেড না হয়। ডুপ্লিকেট বলতে কিরকম, মানে ডুপ্লিকেট বলতে আমরা নর্মালি হুবহু জিনিসটাকেই বুঝি। তো আহ, অর্থাৎ আমরা ভিউ দেখতেছি, মনে করো সাইড ভিউ, তো সেটা যাতে তোমার টপ ভিউর সাথে মিক্সড হয়ে না যায়, কারণ আমরা পরবর্তীতে অনেকগুলা বিষয় দেখবো যেখানে টপ ভিউ, সাইড ভিউ, এই ধরনের জিনিসগুলো আসবে। অর্থাৎ এইরকম যাতে ভিউ গুলা যাতে মিক্সড হয়ে না যায় আর কি, তাহলে সেই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে। তো ডাইমেনশন যখন আমরা দেখাবো, তো সেক্ষেত্রে ওখানে যাতে সাবট্রাকশন বা এডিশন ওই ধরনের কোনো কিছু যাতে না আসে, অর্থাৎ মনে করো 5-3 মিলিমিটার বা 2+3 মিলিমিটার, যাতে ওই ধরনের কোনো কিছু না হয়। আমরা যাতে একদম রিজিডলি যাতে ওই ভ্যালুটা দিয়ে দিই আর কি, মনে করো 5 মিলিমিটার হলে 5, 2 হলে 2, ঠিক ওই রকম। আর ডাইমেনশনিং যখন আমরা দেব, তখন যাতে এটা ক্লিয়ার হয়। ক্লিয়ার বলতে কিরকম, যে যে অবজেক্টটা তার বাইরে যাতে একটু বড় করে দেখা যায়, তাহলে সেই বড় করে দিতে হবে যাতে একদম ক্লিয়ারলি বোঝা যায়। তো যখন পুরো একটা শিটের মধ্যে যে ড্রয়িং গুলা করবা, তাহলে সেই সবগুলা ড্রয়িং এ যাতে একই ধরনের সিস্টেম মেনটেন করা হয় ডাইমেনশনিং এর। ডাইমেনশনিং নরমালি আমরা দু ধরনের সিস্টেম দেখবো পরবর্তীতে। এটা হচ্ছে ইউনিডিরেকশনাল অথবা অ্যালাইনড। আরেকটা হচ্ছে, আচ্ছা, একটা একটা হচ্ছে ইউনিডিরেকশনাল, একটা হচ্ছে অ্যালাইনড। এটা আমরা মেবি, ওকে, হ্যাঁ, এই যে ইউনিডিরেকশনাল সিস্টেম এবং একটা হচ্ছে অ্যালাইনড সিস্টেম। তাহলে দুই ভিউতে দুই রকম, তাহলে সেই জন্য পুরো একটা ড্রয়িং যখন মানে একই শিটে যখন ড্রয়িং করবা, তাহলে সেক্ষেত্রে যাতে একই ধরনের সিস্টেম অলওয়েজ মেনটেন করো, তাহলে সেটা এনশিওর করতে হবে।
তারপরে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে ডাইমেনশনিং করার সময় যে হিডেন লাইনগুলো দেওয়া থাকবে তাহলে সেগুলোতে অবশ্যই তোমার ডাইমেনশনিংটা অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ হিডেন লাইন বিশিষ্ট যে জায়গাটা থাকবে সেই জায়গায় ডাইমেনশনিংটা করা যাবে না। ওকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখবা যে তোমার একটা হিডেন লাইন দেওয়া আছে, তুমি হিডেন লাইনটাকেও ডাইমেনশনিং করে ফেললা মিক্স করে, তাহলে সেক্ষেত্রে ওই হিডেন লাইন বিশিষ্ট যে লাইনগুলো দেওয়া থাকবে কোনো একটা ফিগারে, তাহলে সেগুলোর ডাইমেনশনিং নর্মালি হবে না। তো ডাইমেনশনটা নরমালি আমরা যে ভিউটা দেখবো, সেটা টপ ভিউ হোক বা সাইড ভিউ হোক, তাহলে সেই ভিউগুলা উপর ডিপেন্ড করে বা সেই ভিউগুলাতেই যাতে টোটাল ডাইমেনশনটা চলে আসে সেটা খেয়াল রাখতে হবে। যেখানে নরমালি ওই ভিউটা আমাদের কি করে ওই ডাইমেনশনটা ওই ভিউয়ের টোটাল শেপটা আমাদেরকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো যখন কোনো একটা ডেসিমেল পয়েন্ট লিখতে যাবা ডাইমেনশনিং করার সময় যে আমরা নাম্বার লিখতে হয়, তাহলে ডেসিমেল পয়েন্টের আগে যাতে জিরো, যেমন 0.5 মিলিমিটার বা 0.8 মিলিমিটার, এই ধরনের লেখাগুলো যাতে আসে। তো এই ছিল মোটামুটি জেনারেল রুলস ডাইমেনশনিং এর। এরপর হচ্ছে এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইনের কিছু রুলস আছে, আমরা এক্সটেনশন লাইনগুলো আসলে কিভাবে দিতে পারি। তো এই যে যে বিষয়গুলো আমরা আলোচনা করতেছি এগুলো একটু ভালো করে খেয়াল করো, কারণ আমরা পরবর্তীতে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, তাহলে এক্সারসাইজগুলো করার সময় তোমাদেরকে বুঝতে হবে যে রং কোনটা রাইট কোনটা, এরকম কিছু জিনিস আছে। তো তোমরা যদি এখন ভালো করে একটু মনোযোগ দাও, তো রুলগুলো যদি একটু মাথায় রাখার চেষ্টা করো, তো দেখবা যে আমরা যখন এক্সারসাইজগুলো করতে যাব তখন ইজিলি মানে আজকে ক্লাসেই তুমি বলতে পারবা যে আসলে এই জিনিসটা এখানে ভুল আছে, এখানে এটা ঠিক, এই জিনিসগুলো তুমি নিজেই ধরতে পারবা। তো এই জন্য একটু কনসেন্ট্রেট করো যে আহ, আমরা এখন যে জিনিসগুলো পড়তেছি সেগুলোর উপরে। তো এক্সটেনশন লাইন নরমালি ইউজ করা হয় কি জন্য? এক্সটেনশন লাইন হচ্ছে যে জাস্ট কোন একটা পয়েন্ট বা কোন একটা লাইন অথবা কোন একটা স্পেসকে ডিফাইন করে বা স্পেসকে ইন্ডিকেট করে যেখানে আসলে ডাইমেনশন লাইনটা আমরা কি করব বসাবো, অর্থাৎ ডাইমেনশন লাইনের যে স্পেসটা সেটা হচ্ছে এক্সটেনশন লাইন, আমরা এক্সটেনশন লাইনের মধ্যেই ডাইমেনশন লাইনটাকে বসাই। তাহলে এক্সটেনশন লাইনের কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে যে এক্সটেনশন লাইন এবং ভিজিবল লাইন। ভিজিবল লাইন তো বুঝছো যে কোনো একটা অবজেক্ট যখন আমরা ড্র করি তার যে বাউন্ডারি লাইনটা দেওয়া হয় সেটা হচ্ছে ভিজিবল লাইন। তাহলে ভিজিবল লাইন এবং এক্সটেনশন লাইনের মধ্যবর্তী গ্যাপ থাকতে হবে 1 মিলিমিটার। আমি যদি সেটা একেবারে একটা ফিগারে দেখাই, ফিগারে এই যে দেখো, এই যে লম্বা যে দাগটা দেখতেছো এই পুরো লম্বা দাগটা কিন্তু কি এক্সটেনশন লাইন না? এই যে প্যারালাল অবস্থায় আছে এক্সটেনশন লাইন, দেখ বোঝা যাচ্ছে এক্সটেনশন লাইন এখানে লিখে দেওয়া আছে তাই না, এগুলো হচ্ছে এক্সটেনশন লাইন। তাহলে এক্সটেনশন লাইনের মধ্যবর্তী স্পেসটা খেয়াল করে দেখো 1 মিলিমিটার গ্যাপ এখানে লিখেই দেওয়া আছে। তাহলে এটা একটা রুল, তুমি যখন এটা হচ্ছে আমাদের ভিজিবল লাইন, এই যে এই পুরো অংশটা বাউন্ডারি যে অংশটা দেখতেছি এই পুরোটাই হচ্ছে ভিজিবল লাইন ওই অবজেক্টটার। তাহলে এই বাউন্ডারি লাইনের সাথে আমাদের এই এক্সটেনশন লাইনের মধ্যবর্তী গ্যাপটা কতটুকু হতে হবে? 1 মিলিমিটার। আচ্ছা, এরপরে আসি, আরো কিছু রুলস আছে। আচ্ছা, একটা এক্সটেনশন লাইনকে তুমি 3 মিলিমিটার পর্যন্ত এক্সটেন্ড করতে পারবা আউটমোস্ট অফ দ্য ডাইমেনশন লাইন, অর্থাৎ ডাইমেনশন লাইন যে জায়গায় শেষ হয়েছে তাহলে সেই জায়গা থেকে 3 মিনিট পর্যন্ত এক্সটেন্ড করতে পারবা। সেই জিনিসটা কি তাহলে? সেটা হচ্ছে যে এইটা আমরা যদি এই ফিগারেই দেখি, যে মনে করো এটা হচ্ছে আমাদের কি, এই লাইনটাকে কি বলি আমরা? ডাইমেনশন লাইন। ডাইমেনশন লাইন। তাহলে আমরা এখানে রুলের মধ্যে কি বললাম? ডাইমেনশন লাইন থেকে 3 মিলিমিটার এক্সটেন্ড করতে পারবো। তাহলে এক্সটেন্ড করছে কোন দিকে দেখো, এই যে উপরের অংশটা 3 মিলিমিটার হবে না, এই যে এটা ডাইমেনশন লাইন যে জায়গায় আছে সেইখান থেকে 3 মিলিমিটার এক্সটেন্ড করতে পারবা। এখানেও একই রকম, ডাইমেনশন লাইন যে জায়গায় আছে সেখান থেকে 3 মিলিমিটার এক্সটেন্ড করছে এইদিকে, তাই না? তাহলে এটা মেনটেন করতে হবে যে আমরা যখন ডাইমেনশন লাইন যে জায়গায় থাকবে তার থেকে এক্সটেনশন লাইনটা আমরা আরো 3 মিলিমিটার পর্যন্ত এক্সটেন্ড করতে পারবো। এটা যে কোনো জায়গায়, তুমি এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এই ফিগারে দেখো, এই ফিগারেও মেবি করছে, এই যেখানে সরাসরি দেখাইছে 3 মিলিমিটার এক্সটেন্ডেড। আমার ডাইমেনশন লাইন ছিল হচ্ছে এটা, আমরা এখান থেকে 3 মিলিমিটার পর্যন্ত এক্সটেন্ড করলাম, একটু মানে বাড়াইছি আর কি, এই পুরো লাইনটাকে একটু বাড়াইছি। তাহলে এই এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আরেকটা যে বিষয়, সেন্ট্রাল লাইনও একটা এক্সটেনশন লাইন হতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা মাথায় রাখতে হবে তোমাদের। যে সেন্ট্রাল লাইন যেটা আমরা ইউজ করি, যে মনে করো এটা হচ্ছে আমাদের এই সার্কেলের সেন্ট্রাল লাইন হচ্ছে কোনটা, এই যে এটা। ওকে, তাহলে এই লাইনটা আসলে শেষ হওয়ার কথা কোন জায়গায়? সেন্ট্রাল লাইন হচ্ছে শেষ হওয়ার কথা এই জায়গায়, আমরা এটাকে এক্সটেন্ড করছি কি হিসেবে?
এক্সটেনশন লাইন হিসেবে আবার এক্সটেন্ড করছি, তাহলে এটা করা যাবে। এক্সটেনশন লাইনকে নরমালি আমরা ডাইমেনশন লাইনের পারপেন্ডিকুলারলি আঁকি, দেখুন 90 ডিগ্রিতে আছে এটা। কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যখন বেশি ড্রয়িংটা ওভার ক্রাউডেড হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা হয়তো একটা অবলিক অ্যাঙ্গেল হিসেবেও হয়তো দেখাতে পারি, যে এক্সটেনশন লাইনটা তোমার এক্সটেনশন লাইনটাকে অনেক সময় অবলিকলি হয়তো দেখাতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে দুটা বিষয় দেখানো হয়েছে, দুটা ফিগার দেখানো হয়েছে, তাহলে এই দুটার মধ্যে এখানে লিখে দেওয়া আছে এটা কারেক্ট, এটা রং। তাহলে এটা কারেক্ট আর এটা রং, এখানে রং কেন বলতে পারবা? এটা রং কেন কেউ কি বলতে পারবা? আমরা তো কিছু রুলস আলোচনা করলাম, এখানে এটা রং কেন? স্যার এখানে সেন্টার একজন একজন করে বলো, একজন বলো। সেন্টার লাইন, এখানে সেন্টার লাইনটা তো এক্সটেন্ড করতে হবে, কারণ এক্সটেনশন লাইনের সাথে এটা লাগতে হবে, এটা রুল। এটাই কি রং? এটা রুল বলতে এখানে বলছে যে সেন্ট্রাল লাইনস ক্যান বি ইউজড, তুমি না দিলেও তেমন সমস্যা নাই, তবে তো এখানে দেওয়া রং যায়। লিখলো যে, হ্যাঁ, রং লিখলো, সেটা কেন সেটাও জিজ্ঞেস করছি। ডান পাশের ডাইমেনশন লাইনটা একটু এক্সটেন্ড হবে। এক্সটেন্ড হবে, একটা ভুল পাইলাম তাই না? তারপর আর কি ভুল আছে? এখানে এই এই সবগুলাই ভুল আসলে। তুমি এটার সাথে খেয়াল করো, তুমি এটার সাথে একটু কম্পেয়ার করো। এটা 1 মিলিমিটার হচ্ছে জাস্ট একটা অংশ, তুমি কি করবা, যেমন এই অংশটার সেন্টার হচ্ছে এটা, তাহলে আমরা এটাকে এক্সটেন্ড করলাম, সেকেন্ড লাইনটাকে এক্সটেন্ড করলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই যে ফার্স্ট এটা হচ্ছে যে 1 মিলিমিটার কি তোমার আমরা ডিসটেন্স রাখলাম 1 মিলিমিটার পর্যন্ত, কিন্তু এই জিনিসটা হচ্ছে কি করা, লাগানো, তাহলে এটা লাগানো যাবে, ঠিক আছে। ঠিক এটার মতো এখানে যেরকম আমরা সেন্টার লাইন যেভাবে আমরা দেখালাম, তাহলে সেই একইভাবে এটাকেও এরকম এক্সটেনশন করানো যাবে, কিন্তু এটাকে মধ্যখানে ফাঁকা রাখলাম। তাহলে একটা বল হচ্ছে কোন জায়গায় এখানে এক্সটেনশন লাইন মানে এক্সটেন্ডেড করা হয় নাই 3 মিলিমিটার, এবং আরেকটা হচ্ছে যে এই অংশটাকে আমরা মানে লাগাই নাই, এটাকে এখানে স্যার সেপারেশন। এখানে ভুল আছে, ওখানে 1 মিলিমিটার ফাঁকা রাখি নাই, হ্যাঁ, এখানে রাখছে তো, এই যে এই জায়গায় রাখছে, এখানে কিন্তু এখানে কিন্তু এখানে এই পাশে 1 প্রথমে। মিলিমিটার ফাঁকা বলতে এটা তোমার আসলে সেন্ট্রাল লাইন হিসেবে কাউন্ট হচ্ছে এখানে, এই যে এটা সেন্টার হিসেবে। মনে করো আমি যদি এই কার্ভটা বলি, তাহলে এটা সেন্টার হিসেবে কোনটা, এটা হবে না? এটাকে আমরা চাইলে এক্সটেন্ড করতে পারি, তাহলে এটাকে এক্সটেনশন এখানে দেখায় না, এই জন্য এই জায়গায় একটা ভুল আছে। স্যার আবার এখানে উপরে হ্যাঁ, এখানেও একটা এক্সটেনশন লাইন, এর এটা একটা ভুল আছে। পাশেরটাতে গ্যাপ রাখে নাই। আবার এটাতে গ্রাফ রাখা নেই, এটা একটা ভুল আছে। তাহলে এখানে যে 4টা এরো সাইন দিয়ে দেওয়া আছে, এই 4টা এরোতেই ভুল আছে আসলে, এই জন্য এখানে 4টা এরো সাইন দিয়ে দিছে। তাহলে আমরা তোমার রুল গুলা পড়ে পড়ে আসলে বুঝতেছি যে কোন কোন জায়গায় আসলে রং মানে ভুলগুলা কোন কোন জায়গা হচ্ছে, আর তার সঠিক অবস্থাটা কিরকম হতে পারে বা কিরকম হবে। তো মেইনলি আমরা পরবর্তীতে দেখবা যে তোমাদের অ্যাসাইনমেন্টও ঠিক এরকম কোনো কিছু যে সরাসরি দিয়ে দিল, জাস্ট এই ফিগারটা দিয়ে দিল, তোমাদের বললো যে এটার ডাইমেনশনিং করো, ডাইমেনশন লাইন দিয়ে ডাইমেনশনিং করো, তখন তোমাকে রুলগুলা মেনটেন করে রুলগুলা মনে রেখে প্রপারলি যাতে ইউজ করতে পারো, তাহলে সেই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন আসি স্যার তাহলে। তার মানে সেন্টার লাইনকে অবশ্যই এক্সটেন্ড করতে হবে। অবশ্যই এক্সটেন্ড করবা, এখানে ক্যান বি ইউজড বললেও এটা অবশ্যই কি করবা, এক্সটেন্ড করে ফেলবা, ঠিক আছে, কারণ এটা ভুল ধরবে, যদি তুমি এক্সটেনশন না করো ভুল হবে। আচ্ছা, এরপরে আসি তাহলে ডাইমেনশন লাইন্স এর কিছু রুলস আছে। তাহলে ডাইমেনশন লাইন্স আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম, এই যে এগুলো হচ্ছে সব ডাইমেনশন লাইন, দুই পাশে এরো সাইন দিয়ে যেগুলা। আচ্ছা, তাহলে প্রথম যে রুলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে ভিজিবল লাইন থেকে এটা 10 মিলিমিটার দূরে অবস্থান করতে হবে। তাহলে ভিজিবল লাইন কোনটা, আমরা যদি এখানে আসি একটু, এই যে মনে করো আমাদের অবজেক্টটা ছিল ঠিক এটাই, তাহলে এটার ভিজিবল লাইন হচ্ছে এটা না? তাহলে এখান থেকে এই যে এখানে যে ডাইমেনশন লাইনটা আমরা ইউজ করলাম, তাহলে সেই ডাইমেনশনের মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে? 10 মিলিমিটার। জিনিসটা বুঝতে পারছো? এই যে মনে করো এটার সাথে এটার মধ্যবর্তী দূরত্ব 10 মিলিমিটার হতে হবে। আবার আরেকটা বিষয়, প্রতিটা ডাইমেনশন লাইনকে মনে করো আমাকে 3টা ডাইমেনশন লাইন একসাথে ইউজ করতে হচ্ছে, আমি প্যারালাল ইউজ করলাম, এই যে এটা একটা এটার সাথে এটা প্যারালাল, আবার অথবা এটার সাথে এটা প্যারালাল, তাহলে প্রতিটা প্যারালাল লাইনের মধ্যবর্তী যে ডাইমেনশন লাইনের মধ্যবর্তী দূরত্ব সেটাও 10 মিলিমিটার করে রাখতে হবে।
তাহলে এখানে খেয়াল করো, এখানে লিখে দিচ্ছে 10 মিলিমিটার স্পেসিং, অর্থাৎ এখান থেকে এতটুকুর যে দূরত্ব সেটা হচ্ছে 10 মিলিমিটার। আবার এই লাইন থেকে এই লাইনের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 10 মিলিমিটার। তাহলে এভাবে আমরা যতটা লাইন ইউজ করি না কেন, প্রত্যেকটা প্যারালাল ডাইমেনশন লাইনের মধ্যবর্তী দূরত্ব বা গ্যাপ অবশ্যই 10 মিলিমিটার হতে হবে। এটা একটা লাইন। ওকে, আচ্ছা, তো এরপর আর কি কি আছে? কোন একটা ডাইমেনশন লাইনের মধ্যখানে ব্রেক থাকবে। ব্রেক থাকবে কি জন্য? আমরা অনেক সময় ডিজিট ইউজ করতেছি, মধ্যখানে নাম্বার ইউজ করতেছি, যে মনে করো এটা এত মিলিমিটার, এত মিটার। হ্যাঁ, তো এই যে কি করার জন্য কোন একটা ডিজিট যে বসাচ্ছি, তাহলে আমাদেরকে ওই লাইনটাকে মধ্যখানে ভাগ করে ফেলতে হচ্ছে। যেমন এই যে এটা মনে করো 27 লিখলো, তাহলে 27-এ এটা এরো সাইন থেকে আসছে এতটুক, এরপর এটা ব্রেক হয়েছে, আবার এটা শুরু হয়ে এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে 27-এ ব্রেক হয়েছে। এই জন্য এটা হচ্ছে কি মিডল আমরা ব্রেক করব, এটা একটা রুল। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ডাইমেনশন লাইন যখন ইউজ করবো অবশ্যই আউটসাইড অফ দ্য ভিউ, আমরা যে ভিউটা দেখতেছি তার অবশ্যই আউটসাইডে হতে হবে। তুমি ইন্টারনাল কোনো সাইডে যদি দাও, মানে কোন একটা অবজেক্টের ভিতরে যদি দিয়ে দাও, সেটা ভুল হবে। আমাদেরকে অবশ্যই বাইরে করতে হবে। যেমন এই যে দেখো, এখানে সবগুলো কিন্তু বাইরে করছে, ভিতরে কি কোনো কিছু করছে? আমাদের অবজেক্ট হচ্ছে এটা, এই অবজেক্টের ভিতরে কোনো ডাইমেনশনিং আছে? ভিতরে কিন্তু কোনো কিছু নাই, সব বাইরে। তাহলে আমাদেরকে বাইরে করতে হবে, আউটসাইড অফ দ্য ভিউ। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, ডাইমেনশন লাইন কখনো একটা একটাকে ক্রস করতে পারবে না। মানে সবগুলো হয়তো বা প্যারালাল অবস্থায় থাকতে পারে, যে আমরা দেখতেছি এটা প্যারালাল, সমান্তরাল অবস্থায় থাকবে, কিন্তু একটা একটাকে কখনো ইন্টারসেক্ট করে যাবে না। এখানে আরেকটা বিষয় যেটা আমরা এক্সটেনশন লাইনের ক্ষেত্রে দেখছিলাম, সেন্ট্রাল লাইনকে আমরা এক্সটেনশন লাইন হিসেবে ইউজ করছি, কিন্তু ডাইমেনশন লাইন হিসেবে ইউজ করা যাবে না। ডাইমেনশন আলাদাভাবে দিতে হবে, সেন্ট্রাল লাইনকে আমরা কখনো ডাইমেনশন লাইন হিসেবে ইউজ করতে পারবো না। আচ্ছা, তো যদি অনেক সময় দেখা যায় যে আমরা যখন এক্সটেনশন লাইন ইউজ করি, তো মধ্যখানে দেখা যায় যে এত ছোট জায়গা থাকে এক্সটেনশন লাইনের মধ্যখানে, মনে করো জাস্ট 0.1 মিলিমিটার। তাহলে 0.1 মিলিমিটার মানে তো বুঝছো কত ছোট হতে পারে, মানে অনেক ছোট। যে মনে করো জাস্ট আমি যদি এটার কথাই বলি, এই যে এই লাইনটা আমি জাস্ট এক্সটেনশন লাইন হিসেবে কোনটাকে দিলাম? এই দুটাকে দিলাম। তাহলে এই দুটার মধ্যবর্তী যে উইডথটা সেটা অনেক ছোট না? তুমি এটার ভিতরে ডাইমেনশন লাইন কি ইউজ করে আবার সংখ্যা একটা বসাতে পারবা? যে এটা মনে করো আমি লিখলাম যে 0.1 মিলিমিটার লিখবো এই জায়গায়, তাহলে আমি যদি ডাইমেনশন লাইন দিই আবার 0.1 মিলিমিটারও লিখি, তাহলে দেখতে কিরকম হবে? একটু অনেক বিশ্রী দেখাবে না? তাহলে আমরা সেই জন্য এই ধরনের জায়গায়, যে সকল জায়গা এক্সটেনশন লাইন যখন আমরা বসাইছি তখন খুবই নেরো হয়ে যায়, সেই সকল জায়গায় আমরা ভিতরে বসাবো না, বাইরে দেবো। এই যে ঠিক এরকম, যে বাইরে, মানে এরোহেড দুটা বাইরে দিয়ে, বাইরে আমরা এটাকে মনে করো ডাব্লিউ, বা এই যে এখানে দেখালাম 3W, হয়তো বা এটা ভিতরে দিতে পারি, কিন্তু এরো হেড গুলাকে বাইরে ইউজ করব। এটা হচ্ছে তোমার সব জায়গায় না, যেমন এখানে বড় জায়গা আছে, আমরা সেজন্য ডাইমেনশন লাইন গুলাকে এক্সটেনশন লাইনের মধ্যখানে দিতে পারছি, কিন্তু অনেক সময় এটা দেওয়া সম্ভব হয় না। এক্সটেনশন লাইনে আমি যদি দিয়ে দিছি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা স্পেসটা অনেক ছোট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা এটার বাইরে ইউজ করবো এরো হেড দুইটাকে। তো এই ছিল আমাদের ডাইমেনশন লাইনের রুলস গুলা। এরপরে এরোহেডের কিছু রুলস আছে। তো এরোহেডটা নর্মালি আমরা কোন কোন জায়গায় ইউজ করে থাকি? তো প্রথম যে রুলসটা সেটা হচ্ছে যে আমরা পুরা যে ড্রয়িংটা করতেছি একটা শীটের মধ্যে, মনে করো আমরা 10টা ড্রয়িং করবো, তাহলে 10টা ড্রয়িং এর এরোহেডের যে শেপ এবং যে সাইজ ইউজ করব আমরা, সব জায়গাতে একই শেপের হয়, মানে একই সাইজের হয়, অর্থাৎ যাতে সমান হয় সবকিছু। মানে তুমি একটা জায়গায় তার উইথ নিলা একটু বেশি, মনে করো 3 মিলিমিটার, আরেকটা ড্রয়িং করতে গিয়ে তার উইথ নিয়ে নিলা তুমি 5 মিলিমিটার, তো সেক্ষেত্রে দেখা যাবে দেখতে একটু বিশ্রী দেখাবে। তো এই জন্য আইডেন্টিক্যাল যাতে হয় সেটা খেয়াল রাখতে হবে। তো অ্যাপ্রক্সিমেট যে রেশিওটা নর্মালি ইউজ করা হয় কোন একটা এরোহেডকে দেওয়ার জন্য, সেটা হচ্ছে 3:1, অর্থাৎ লেন্থ হবে 3 আর উইথ হবে 1। তুমি যদি মিলিমিটার হিসেব করো 3 মিলিমিটার আর 1 মিলিমিটার, কিন্তু এখানে রেশিও হিসেবে আছে, এটা রিয়েল কোনো ভ্যালু না। এটা তুমি চাইলে আরো বড় নিতে পারো, যেহেতু এটা মাল্টিপল আকারে যাবে আর কি, এটা জাস্ট রেশিও। নর্মালি 3:1 রেশিওটা মেনটেন করা হয় লেন্থ ইস টু উইথ হিসেবে, ঠিক আছে? আরেকটা বিষয়, এরোহেডকে আমাদেরকে অবশ্যই কোন একটা লাইনে টাচ করাতে হবে, কিন্তু লাইনকে ক্রস করে যাবে না। যেমন মনে করো এই যে দেখালাম আমি, মনে করো এই এক্সটেনশন লাইন দুটাকে 3 উইথ 3W দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে এই এক্সটেনশন লাইনকে জাস্ট টাচ করছে,
এটা শুধুমাত্র টাচ করবে, এটা কিন্তু ক্রস করে চলে আসবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে আরকি, যাতে শুধুমাত্র টাচ করে, জাস্ট আমি যে লাইনটাকে ডিপেন্ড করতেছি বা রিপ্রেজেন্ট করব, তাহলে সেই লাইনটাকে শুধুমাত্র যাতে টাচ করে। এরপরে লিডার্স জিনিসটা কি? লিডার্স হচ্ছে যখন কোনো একটা আর্কস অথবা কোনো একটা সার্কেলকে ডাইমেনশনিং করার প্রয়োজন পড়ে কোনো একটা ড্রয়িং এ, তখন সেক্ষেত্রে আমরা লিডার্স ইউজ করে থাকি। যেটা আমরা কিছুক্ষণ আগে একটা চিত্রতেও দেখছিলাম লিডার্স ইউজ করছে। অর্থাৎ কোনো একটা সার্কেলের মনে করো রেডিয়াস অথবা ডায়ামিটার আমাকে মানে দেখাতে হচ্ছে যে এটা এত মিলিমিটার। তো যেটা হয়তোবা আমাকে ডাইমেনশন লাইন দিয়ে দেখানো সম্ভব না। ডাইমেনশন লাইন দিয়ে হয়তোবা দেখানো যায়, কিন্তু তার চেয়ে ইজি ওয়ে হচ্ছে তোমার লিডার্স দিয়ে দেখানো। তো সেজন্য আমরা লিডার্সটা ইউজ করে থাকি। তাহলে লিডার্সের যে সকল রুলসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে লিডার্স ইউজ করার জন্য, সেটা হচ্ছে যে এটাকে একটু ইনক্লাইন করতে হবে। আমরা হরিজন্টালি দেবো না, হরিজন্টালের সাথে একটু ইনক্লাইন করতে হবে। প্রিফারেবলি হচ্ছে 60 ডিগ্রি নরমালি। তবে সচরাচর যেটা আমরা দেখে থাকি 45 ডিগ্রি ইউজ করা হয়ে থাকে। যেমন এখানে দেখো, তুমি যতগুলা লিডার্স দেখতেছো এই ফিগারের মধ্যে, সবগুলা জিনিস খেয়াল করো, এটা হরিজন্টালের সাথে মিনিমাম একটা অ্যাঙ্গেল করা আছে। এই যেগুলো সব লিডার্স, আমার যে মাউস যেদিকে যাচ্ছে আর কি, এখন সবগুলো হচ্ছে লিডার্স, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আছে। তাহলে কখনো সোজা হবে না, সোজা দেবা না কখনো। অকেশনালি হচ্ছে 45, প্রিফারেবলি হচ্ছে 60 ডিগ্রি। তো 45 থেকে তুমি 60 মধ্যবর্তী 45 ধরে করতে পারো, 45 রেখেই নরমালি লিডার্স গুলোকে ইউজ করতে পারো। যেমন এখানে দেখো লিডার্স গুলো কোন কোন জায়গায় ইউজ করছে, কোন একটা সার্কেলের জায়গায় ইউজ করছে বা কোন একটা আর্কের জায়গায় ইউজ করছে, কিন্তু কোনো হরিজন্টাল বা কোনো লাইনের ক্ষেত্রে কিন্তু লিডার্স ইউজ করা হয় না। এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো লিডার্সটা শেষ হয়েছে কি দিয়ে? তুমি যদি এখানে খেয়াল করো, লিডার্সটা ঠিক একইভাবে একটা এরোহেড দিয়ে শেষ হয়েছে। হয়তোবা অনেক সময় এরোহেড এখানে বাইরে থাকলো, কিন্তু অনেক সময় ডট দিয়েও, একটা ডট দোকানে একটা জাস্ট টার্মিনেটিং পয়েন্টে একটা ডট দিয়েও এটাকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তো লিডার্সকে একটা স্ট্রেট লাইন, প্রথম একটা যে আমরা দেখতেছি এটা বেস, এটাকে স্ট্রেট লাইন দিয়ে আঁকতে হবে, এবং এরপরে একটা হরিজন্টাল লাইন আমাদেরকে ড্র করতে হবে। দেখো সব জায়গায় যে লেটার্স গুলো ইউজ করা হয়েছে, তোমার প্রথমে একটা লাইন এবং শেষে গিয়ে, মানে ইনক্লাইন যে লাইনটা, শেষে গিয়ে একটা হরিজন্টাল ছোট একটা তোমার হাইফেনের মতো একটা অংশ। তাহলে এটাতেই আমরা কি করতেছি, আমাদের লেভেলিংটা করতেছি, যে এটা এত অ্যাঙ্গেল বা এত এটা রেডিয়াস এত, বা এটার রেডিয়াস এত। তাহলে এই যে এই জিনিসগুলো আমরা লিখতেছি। তো লিডার্স গুলা কখনো একটা একটাকে ক্রস করতে পারবে না। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা কখনো একটা একটাকে ক্রস করতে পারবে না। তো লিডার হয়তো বা কি হতে পারে, যে একই হরিজন্টাল লাইন থেকে, এই যে হরিজন্টাল বার, এটাকে আমরা বলতেছি হরিজন্টাল বার, একই হরিজন্টাল বার থেকে হয়তো বা দুটো প্যারালালে আসতে পারে, কিন্তু একটা ক্রস করে, মনে করো আমি এই জায়গায় একটা আঁকলাম, একই বার ইউজ করে এখান থেকে মনে করো আরেকটা আমি এটাকে ক্রস করে এই জায়গায় এটা দেখাতে পারবো না, কিন্তু আমাকে প্যারালালি হয়তো আমি দেখাতে পারি। কি এরকম, যে একটা আঁকলাম, আরেকটা একই বার থেকে আরেকটা সোজা আঁকলাম, কিন্তু ক্রস করবে না, ক্রস করা যাবে না। এটা মনে রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয় যেটা যেটা বলছিলাম, এই যে লিডারের যে বার্ড গুলো আমরা ইউজ করছি, তাহলে সেই বার্ডটাকে অবশ্যই হরিজন্টালি ইউজ করতে হবে, যেটা আমরা ইউজ করলাম হরিজন্টালি। আচ্ছা, একটা মিনিট। ওকে, তাহলে আমরা কি লিডার্স এর রুলগুলো বুঝতে পারছি? স্যার এখানে তো 1 মিলিমিটার গ্যাপ রাখা হয় নাই ডাইমেনশন। ডাইমেনশনে কোনটার কথা বলতেছো তুমি? স্যার এখানে যে 35 বা 50 যে এক্সটেনশন লাইন দেওয়া হয়েছে, স্যার হ্যাঁ, হ্যাঁ। এক্সটেনশন লাইনে তো 1 মিলিমিটার গ্যাপ থাকার কথা না। আচ্ছা,
ওকে, এক্ষেত্রে তোমাদেরকে করতে হবে আর কি, এটা হয়তো তোমার ইয়ে হয়ে গেছে, মানে দেখাতে হয়তো ইয়া করছে। তুমি এই জায়গায় 1 মিলিমিটার গ্যাপ রাখতে পারো। তুমি একটা অংশে গ্যাপ রাখতে পারো যে 1 মিলিমিটার। রাখা ম্যান্ডেটরি না নাকি? রাখা ম্যান্ডাটরি বলতে তোমার যেহেতু রুলসে আছে অবশ্যই ম্যান্ডাটরি, তোমার একটা অংশে 1 মিলিমিটার গ্যাপ রাখবা, যে কোনো একটা অংশে। ঠিক আছে? জি স্যার। এটা মেবি কোনো ভুলের কারণে হয়তো বা পড়ে নাই, বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আমরা বাকিগুলো তো বুঝলাম যে লিডার্স আমরা কোন জায়গায় ইউজ করতেছি এবং কিভাবে সেটাকে আমরা দিচ্ছি, সেই স্যার জিনিসটা। হ্যাঁ, স্যার এখানে 30-র উপরে যে এক্সটেনশন লাইনটা, ওটা কি লিডার্স এর জন্য কি ফাঁকা রাখা হয়েছে? এটার কথা বলতেছো? হ্যাঁ স্যার, মানে 1 মিলিমিটার এই যে এই অংশটা ফাঁকা ফাঁকা কেন না বলতেছো? রেখে অনেক বড় ফাঁকা রাখা হয়েছে। হ্যাঁ স্যার। এই যে অংশটা, হ্যাঁ। এটা লিডার্সের জন্য, যাতে ক্রস না করে আর কি। এখানে যদি আচ্ছা লিডার্স স্যার, দিয়ে বুঝছি। নিয়ে গেছে, তাহলে সেই জন্য এটা যদি মনে করো এটা তুমি লিডার্স না দেখাতা, তুমি এটা কাছাকাছি নিয়ে যেতে পারতা, কাছাকাছি নিয়ে এসে এটাকে ডাইমেনশন লাইন হিসেবে দেখাতে পারতা। ওকে, তাহলে ডিরেকশন অফ ডাইমেনশন নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দু ধরনের সিস্টেম দেখি ডাইমেনশনের, একটা হচ্ছে ইউনিডিরেকশনাল সিস্টেম আর একটা হচ্ছে যে অ্যালাইন্ড সিস্টেম। তো ইউনিডিরেকশনাল সিস্টেম যেটা, সেখানে যেটা করা হয় নর্মালি ড্রয়িং এর নিচ থেকে আমাদেরকে রিড করতে হবে, অর্থাৎ যে ফিগারটা দেওয়া থাকবে বা যে ডাইমেনশনগুলো দেওয়া থাকবে, তাহলে সেগুলা ড্রয়িং এর নিচ থেকে শুরু করতে হবে আমাকে পড়াটা। আমরা যখন পড়া শুরু করবো তখন ড্রয়িং এর নিচ থেকে। আর অ্যালাইন্ড সিস্টেমে নিচেও হতে পারে অথবা পাশ থেকেও হতে পারে। তো প্রিফারেবল হচ্ছে তোমার ইউনিডিরেকশনাল, অর্থাৎ তোমার নিচ থেকে শুরু করবো আমরা, নিচের অংশ থেকে পড়া শুরু করবো। যে কোনো একটা অবজেক্টের যে ডাইমেনশনগুলো আমরা ইউজ করছি, তাহলে সেই ডাইমেনশনের নিচ থেকে পড়া শুরু করবো যে আমরা কোন দিকে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারো, বা ক্লকওয়াইজ যে কোনো একদিকে যেতে পারো, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদেরকে নিচ থেকে শুরু করতে হবে, এটা হচ্ছে কথা। এটা হচ্ছে ইউনিডিরেকশনাল সিস্টেমের একটা রুলস আর কি। আর অ্যালাইন্ড সিস্টেমে নিচেও হতে পারে অথবা তোমার ডান পাশ থেকেও শুরু হতে পারে ডাইমেনশনটা আর কি। তো সেই জন্য তোমরা যখন ডাইমেনশনটা করবা, এখানে নর্মালি ইউনিডিরেকশনাল যেহেতু প্রিফারেবল অ্যালাইন্ডের তুলনায়, তো পড়ার সময় বা করার সময় তোমরা যখন ড্রয়িং করবা তখন নিচ থেকে শুরু করে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একদিকে যেতে পারো। আচ্ছা, এখন আমরা তাহলে ডাইমেনশনের কিছু তোমার টেকনিকে আসি, যে কি কি টেকনিক আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো নর্মালি দুটা টেকনিক আছে, একটা হচ্ছে সাইজ ডাইমেনশন আর একটা হচ্ছে তোমার লোকেশনাল ডাইমেনশন। তাহলে সাইজ ডাইমেনশনে যেটা করা হয়, ওভারঅল যে সাইজটা, কোন একটা ফিগারের ওভারঅল সাইজ, তাহলে সেই ওভারঅল সাইজটাকে ইন্ডিকেট করা হয়। কোন একটা অবজেক্টের ওভারঅল সাইজ মানে পুরো সাইজটাকে হয়তো বা কভার করবে সাইজ ডাইমেনশন দিয়ে। আর লোকাল তোমার লোকেশনাল যেটা, সেটা হচ্ছে জাস্ট কোন একটা লোকাল পয়েন্ট। লোকাল পয়েন্ট বলতে জাস্ট একটা ছোট একটা অংশে, তোমার পুরো ফিগারের মধ্যে কোনো একটা নির্দিষ্ট ছোট অংশের মধ্যে নরমালি এই লোকেশনাল যে ডাইমেনশনটা সেটা অ্যাপ্লাই করা হবে। যেমন আমরা যদি এখানে ফিগার একটু দেখি এক্সাম্পল হিসেবে, পুরো ফিগার যেটা, যে আমরা যদি পুরো ফিগারের কথা বলি, এটা পুরো হচ্ছে আমাদের অবজেক্ট, এই পুরো ফিগারটা। তাহলে এই পুরো অংশটাকে এস দিয়ে করছে, যে অংশটা এস হচ্ছে সাইজ ডাইমেনশন, এই তো ওভারঅল যে অংশটা। আর লোকাল হচ্ছে যদি মনে করো আমি জাস্ট এই ছোট অংশের মধ্যে করতে যাচ্ছি, জাস্ট এই অংশটার মধ্যে, তাহলে আমরা এল দিয়ে করব। এখন মনে করো এই পুরা ফিগারটার মধ্যে আহ এই যে এই পুরা সার্কেলটা হচ্ছে আমার এস, মানে এস অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেলে বোঝাচ্ছে। আর যদি কোনো একটা অংশ হয়, জাস্ট ছোট একটা অংশ, তাহলে সেক্ষেত্রে আমরা তোমার লোকেশনাল যে ডাইমেনশন সেটা দিয়ে করতে পারি, কোনো একটা লোকালাইজড একটা পয়েন্ট আর কি। ওকে, তো এরপরে আসছে তোমার লিমিটেড স্পেস। যদি আমাদের স্পেস ছোট হয়ে যায়, আমরা কি করতে পারি, ডাইমেনশনটা যেমন এখানে যেটা করলো, মনে করো আমার এই সাইজটা ছোট হয়ে গেছে, তোমার এক্সটেনশন লাইনটা। তো সেক্ষেত্রে এভাবে ঠিক মধ্যখানে না দিয়ে আমরা একটা হরিজন্টালে আরেকটা তোমার এক্সটেনশন লাইন ড্র করতে পারি কার বেসিসে। ওই যে যে ডাইমেনশন লাইনটা আমরা ইউজ করছি তার সাথে মানে সামঞ্জস্য রেখে আরেকটা এক্সটেনশন লাইন ইউজ করে সেখানে আমরা ভ্যালুটা বসাতে পারি যদি ছোট হয়ে যায়। যেখানে আমাদের দেখো এখানে এক্সটেনশন লাইন যতটুকু তার তুলনায় কিন্তু নাম্বারটা বড় হয়ে গেছে, অর্থাৎ ডাইমেনশন লাইনের যে ভ্যালুটা সেটা বড় হয়ে গেছে।
তাহলে এই সময় আমরা কি করব, এইটিকে এরকম ভিতরে হয়তো বা ডাইমেনশনটা দিলাম, কিন্তু বাইরে গিয়ে কি করলাম, ভ্যালুটাকে বসালাম। আবার যদি এরকম হয় যে এরো সাইনটা দিতেই আমাদের সমস্যা হচ্ছে, অর্থাৎ ডাইমেনশন লাইনটা দিতেই সমস্যা হচ্ছে, তখন আমরা কি করব, ইন বুথ সাইড, ঠিক এটা কিছুক্ষণ আগে আমরা হয়তো বা দেখছি যে বাইরের সাইডেই আমরা এরো হেডগুলাকে ইউজ করতে পারি। তো এক্ষেত্রে আহ, যদি মনে করো নাম্বারটা ছোট হয়, সেক্ষেত্রে আমি ঠিক মধ্যখানে দিলাম। আর যদি নাম্বারটা একটু এখানেও দিতে পারি অথবা বাইরেও দিতে পারি, ঠিক এইভাবে। এরো হেড যদি বাইরে হয় ভিতরেও দিতে পারো, যদি নাম্বার ছোট হয়, আর যদি নাম্বার বড় হয় তুমি বাইরে বসালেও কোনো সমস্যা নাই। তাহলে এই 2 ধরনের আমরা কি দেখতেছি, যদি স্পেসটা এনাফ না থাকে সেক্ষেত্রে এরোসের জন্য এই রুলটা অ্যাপ্লাই করতে পারি, আর ফিগারসের জন্য আমরা এই রুলটা অ্যাপ্লাই করতে পারি। ফিগার্স বলতে এখানে যে নাম্বারগুলা ইউজ করতেছি বা যে ডিজিটগুলো ইউজ করতেছি নর্মালি সেগুলোর কথাই বলা হচ্ছে। তাহলে সেগুলোর জন্য আমরা এই ধরনের রুলটা অ্যাপ্লাই করতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মনে করো যদি স্পেসটা খুবই লিমিটেড হয়, তো সেক্ষেত্রে ডাইমেনশন লাইন আমরা যখন ইউজ করব, তখন সেক্ষেত্রে যে জায়গাটা আমরা নর্মালি ড্র করতেছি, তাহলে সেটা যাতে ক্লিয়ারলি ডাইমেনশনিং হয়, তার জন্য সেটাকে আমরা একটু বড় করে আঁকতে পারি। যেমন দেখো, আমি জাস্ট এই অংশটাকে মনে করো ডাইমেনশনিং করব, তাহলে এই অংশটাকে একটু বড় করে আঁকতে পাশে এনলার্জড ভিউ অফ এ, আমরা যে অংশটা নিয়েছি সেটাকে বড় করে দেখাইছে। তো সেটাকে বড় করে দেখিয়ে এরপরে কি করছে, এরপরে আমরা ডাইমেনশনটা করছি যাতে বড় করে দেখা যায়। তুমি যদি মনে করো এই যে রিয়েল মনে করো এই ইমেজটা এটাই, এখন এটাতে যদি তুমি ডাইমেনশনিং করতে অনেক ছোট দেখাচ্ছে, তো এখন এই ছোট জায়গায় তুমি যদি ডাইমেনশনিংটা করো, তো সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক ছোট করে তোমাকে দিতে হচ্ছে, যেটা ক্লিয়ার হবে না। তো এই জায়গা এটাকে ক্লিয়ার করার জন্য কি করা যায়, যেটাকে স্পেসিফিক্যালি তোমাকে করতে, তোমাকে তো তোমার হয়তো বা পুরা ফিগারটাকে কি করতে হচ্ছে না, ডাইমেনশনিং করতে হচ্ছে না, তোমাকে বললো যে শুধুমাত্র এটাতে ডাইমেনশনিং করো। তাহলে তুমি কি করবা, জাস্ট এই অংশটাকে একটু বড় করে আঁকার চেষ্টা করবা, আঁকার পরে তারপর ডাইমেনশনিংটা প্রপারলি করতে পারো। জিনিসটা কি বোঝা গেছে? এখানে খেয়াল করো তো যে কিছুক্ষণ আগে যে একজন প্রশ্ন করছিল যে এক্সটেনশন লাইনে তো 1 মিলিমিটার গ্যাপ না, এখানে কিন্তু দেওয়া আছে সবগুলোতে 1 মিলিমিটার গ্যাপ, খেয়াল করে দেখছো এখানে 1 মিলিমিটার গ্যাপ দেওয়া আছে। Yes, sir. ওইটা হয়তো বা ওই ফিগারের মধ্যে কোনো কারণে এটা একটা একটার সাথে জয়েন হয়ে গেছে আর কি। অর্থাৎ তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এক্সটেনশন লাইনটা যদি কোনো অংশে সেন্ট্রাল লাইন না পড়ে তাহলে 1 মিলিমিটার গ্যাপ রাখবা, আর যদি সেন্ট্রাল লাইন পড়ে যায় তাহলে সেক্ষেত্রে ওটা তুমি লাগিয়ে দিলেও কোনো সমস্যা নাই, মানে তুমি কানেক্টিং পয়েন্ট হিসেবে দিয়ে দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু অলওয়েজ কানেক্টিং পয়েন্ট না হলে, অর্থাৎ সেন্ট্রাল লাইন যদি না হয়, সেক্ষেত্রে 1 মিলিমিটারের অবশ্যই গ্যাপ থাকতে হবে। আচ্ছা, আমরা যে শুধুমাত্র অ্যারোহেড দিয়ে যে বোঝাই সেটা না, এখানে ডট লাইন দিয়েও কিন্তু ডট দিয়েও বোঝানো যায়। এখানে দেখো, যদি মনে করো আমরা এমন জায়গায় হয়ে গেছে যে জায়গায় এরো সাইনটা দেওয়ার মতো জায়গা নাই, ওই এরো সাইন না দিয়েও কিন্তু আমরা কি করতে পারি, এরকম ডট দিয়ে দেখাতে পারি। যে খেয়াল করে দেখো এখানে ডট দিয়ে দেখাইছে যে 7 যেটা, এটা এই জায়গা থেকে এই জায়গা ডট, ওকে সরি এখানে 7 এই পুরো অংশটা 7 হয়তো বা লিখছে, কিন্তু এই যে এই মধ্যখানে যেটা 2 দিছে, তাহলে সেই 2টা বোঝাচ্ছে যে এই দুটা ডটের মধ্যবর্তী জায়গাটা। আবার 5 যেটা এটার মধ্যবর্তী, আবার এই ডটের সাথে এই ডটের মধ্যবর্তী জায়গাটা হচ্ছে 2। তাহলে আমরা এইভাবে দেখাতে পারি, যদি জায়গা ছোট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডট পয়েন্ট দিয়েও কিন্তু কি করতে পারি, এভাবে দেখাতে পারি কোনো একটা অবজেক্টের ডাইমেনশনটা করতে পারি। আচ্ছা, এখন কোন একটা অ্যাঙ্গেলের যদি আমরা ডাইমেনশনিং করি তাহলে সেক্ষেত্রে কিভাবে করতে পারি, যেমন মনে করো একটা অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলের ভিতরে হয়তো বা দিতে পারি, এখানে অনেকগুলা অপশন দেওয়া আছে, অ্যাঙ্গেলের ভিতরে দিতে পারি অথবা অ্যাঙ্গেলের বাইরে এরো হেড গুলা দিয়ে গিয়ে তোমার অ্যাঙ্গেলের ভ্যালুটা দিতে পারি। তাহলে অ্যাঙ্গেলটা অনেক সময় ডেসিমাল ফর্মেও থাকতে পারে অথবা ডিগ্রি, সেকেন্ড এবং মিনিট হিসেবেও থাকতে পারে। ডিগ্রি, মিনিট আর সেকেন্ড তো বুঝো, মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে পারো, তাহলে কি পড়ছিলা কোনো সময়? জি স্যার। কি করতে হয়, আমরা যদি মনে করো সেকেন্ডকে মনে করো ডিগ্রিতে নিয়ে যাবো, তাহলে কি করব, 3600 দ্বারা ভাগ করবো। 3600 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, আর যদি মিনিটকে নিয়ে যায় তাহলে 60 দিয়ে ডিভাইড করতে হবে। তো সেক্ষেত্রে সবগুলাকে হয়তো বা ডিগ্রিতেও থাকতে পারে, যেটাকে আমরা ডেসিমাল ফর্ম বলতেছি। তো ডেসিমাল ফর্ম করলে সুবিধা হচ্ছে তোমরা যখন ক্যালকুলেশন করবো হয়তো বা ক্যালকুলেটরে বসালে তুমি ইজিলি বসাতে পারতেছো। ক্যালকুলেটর হয়তো বা এটা বসানোও যায়, কিন্তু বসাতে গেলে হয়তো বা একটু সময় সাপেক্ষ, এজন্য ডেসিমাল ফর্মটাই অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা হয়তো বা ডেসিমাল ফর্মও থাকতে পারে অথবা কি হিসেবেও থাকতে পারে,
মিনিট, তোমার ডিগ্রি, মিনিট আর সেকেন্ড হিসেবেও থাকতে পারে। তো তাহলে আমরা কি কি দেখলাম? কোন একটা অ্যাঙ্গেলকে বোঝাতে গেলে সেটার ভিতরে হতে পারে, অ্যাঙ্গেলের ভিতরে হতে পারে এরোহেডটা, আবার এরোহেডটা বাইরেও দিতে পারি, অথবা একদম ছোট হলে তোমার ডিগ্রি, মিনিট অথবা সেকেন্ড আকারেও থাকতে পারে। আমরা তাহলে সেটাকে ডেসিমাল ফর্মে নিয়ে যেতে পারি। ওকে, এরপর আরেকটা বিষয় এখানে যেটা দেখাইছে, যে অ্যাঙ্গেলটা ড্র করছে সেই অ্যাঙ্গেলটাকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য বাইরের দিকে কিছু এক্সটেনশন লাইনের মতো করে, জাস্ট এক্সটেনশন লাইনটাকে বাইরের দিকে নিয়ে আসছে আসলে একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য। জাস্ট কি করছে, অ্যাঙ্গেলটাকে একটু লম্বা করে আঁকছে। অ্যাঙ্গেলটা হয়তো আমি এখানে দেখাতে পারতাম, কিন্তু এখানে কিন্তু অ্যাঙ্গেলটা খুবই ছোট দেখাচ্ছে। এটা একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য একটু লম্বা করে আঁকছে, একটু এক্সাগ্রেটেড করছে, মানে অতিরিক্তভাবে আঁকছে যাতে ক্লিয়ার হয় জিনিসটা। তো এই অ্যাঙ্গেলের ক্ষেত্রেও কিন্তু আমরা লোকেশন ডাইমেনশন এবং সাইজ ডাইমেনশন দেখাতে পারি। যে সাইজ হচ্ছে পুরো ওভারঅল, যে ইয়েটা আমরা বলছি ওভারঅল সাইজটা। আর যদি লোকালাইজড হয়, অর্থাৎ লোকেশন হয় কোন একটা ডাইমেনশন, লোকেশন ডাইমেনশন, তখন সেক্ষেত্রে কোন একটা লোকাল পয়েন্টে তার ভ্যালুটা কত। যেমন এখানে লোকাল পয়েন্ট হচ্ছে জাস্ট ছোট একটা অ্যাঙ্গেল যদি বোঝাই। আর যদি বড় সাইজ হয়, পুরো অ্যাঙ্গেলটার পুরো সাইজটা আমরা যদি নিই, তো সেক্ষেত্রে আমরা টোটাল সাইজ ডাইমেনশন ইউজ করতে পারি। তাহলে এই হলো মোটামুটি আমাদের অ্যাঙ্গেলটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেই জিনিসটা। এখানে আরেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে যে ভার্টেক্স যে পয়েন্টটা থাকবে সেটাকে আমাদের সেন্টার হিসেবে ইউজ করতে হবে, অন্য কোনো জায়গায় আমরা সেন্টার ধরতে পারবো না। যেমন এই অ্যাঙ্গেলের সেন্টার ধরতে হবে আমাকে এই জায়গাটায়। এটা ইনকরেক্ট কেন? কারণ এটা আমরা এই জায়গায়, এক্স যে জায়গায় দেখাচ্ছে এই জায়গায় হয়তো বা আর্কের যদি আমরা সেন্টার ধরি তাহলে সেক্ষেত্রে ভুল হবে। আমাদেরকে ধরতে হবে এই অ্যাঙ্গেলটা যে জায়গায় ভার্টেক্স পয়েন্ট তৈরি করছে, তাহলে সেই ভার্টেক্স পয়েন্ট থেকেই আমাদেরকে আর্কটা আঁকতে হবে। এটা হচ্ছে কারেক্ট। ঠিক সেমভাবে এটাও একই রকম, আমাদেরকে ধরতে হবে ঠিক ভার্টেক্স পয়েন্টে। আমরা যদি এর বাইরে অন্য কোনো জায়গায় ধরে করি তাহলে সেক্ষেত্রে এটা ভুল হবে আর কি। এরপর হচ্ছে ডাইমেনশনিং অফ আর্ক। আমরা যদি আর্কের ডাইমেনশনিং করি তাহলে সেক্ষেত্রে কিরকম হবে, যদি আর্কটা একটু বড় হয়, অর্থাৎ সাফিসিয়েন্ট স্পেস থাকে, তো সেক্ষেত্রে আমরা এটার ভিতরে দিয়ে দিতে পারি। এই যে মনে করো এটার রেডিয়াস মনে করো আমরা বললাম যে 200, তো যদি এরোহেড দেওয়ার মতো যদি সাফিসিয়েন্ট স্পেস থাকে, তাও কিন্তু আমরা কি করতে পারি, এটা হয়তো বা বাইরের দিক থেকে তোমার লিডার্স যে লাইনগুলো আছে, লিডার্স লাইন দিয়েও আমরা দেখাতে পারি। যদি মনে করো আমরা ভিতরে এরকম ডাইমেনশন লাইনটা একদম পুরোপুরি দেওয়ার মতো জায়গা নাই, তখন সেক্ষেত্রে আমরা কি করব, তখন সেক্ষেত্রে আমরা এরকম লিডার্স লাইন ইউজ করেও কিন্তু কি করতে পারি, যদি স্পেসটা একটু ছোট হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা এরকম রেডিয়াস গুলাকে বা ডায়ামিটার গুলাকে, আর্কের ক্ষেত্রে আর কি ডায়ামিটার নরমালি রেডিয়াস গুলাকে আমরা এভাবে দেখাতে পারি লিডার সেট দিয়েও। তারপর যদি আরো ছোট হয়ে যায়, একদম ইনসাফিসিয়েন্ট হয়ে যায়, তখন সেক্ষেত্রে একদম বাইরে নিয়ে গিয়ে জাস্ট কি করতে পারি, লিডার্স যে লাইনটা সেই লিডার্স লাইন দিয়ে জাস্ট দেখাই দিলে হয়ে যায়, একদম বাইরে আর কি। ঠিক আছে, যদি ভিতরের জায়গায় থাকে আমরা ভিতরে দিলাম, আর যদি বাইরে থাকে তাহলে বাইরে ইউজ করলাম। এটা হচ্ছে তোমার আর্কের ক্ষেত্রে ডাইমেনশনিং এর রুলস। তাহলে আমাদের লাস্ট যে টপিকসটা সেটা হচ্ছে যে ডাইমেনশনিং অফ কর্ড লেন্থ, অর্থাৎ জিয়ার দৈর্ঘ্য যেটা আমরা জানি, তাহলে সেই জিয়ার দৈর্ঘ্যের ক্ষেত্রে কিরকম হয়, আর্ক লেন্থের ক্ষেত্রে কিরকম হয়, অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিরকম হয়। তো কর্ডের ক্ষেত্রে যেটা করতে হবে, কর্ডের পুরো যে দৈর্ঘ্যটা সে বরাবর আমরা এক্সটেনশন লাইন নিয়ে তার পারপেন্ডিকুলারলি আমরা কি করব, জাস্ট ডাইমেনশন করব যে এটার লেন্থ হচ্ছে এতটুকু। আবার যখন সেটা আর্ক হয়ে যাবে, একটু বাঁকা টাইপের হয়ে যাবে, তখন আমাদেরকে যে ডাইমেনশনিং লাইনটা ইউজ করব সেটা একটু বাঁকা করে রাখতে হবে, এবং যে নাম্বারটা ইউজ করব তার উপরে একটা কার্ভ টাইপের কোনো কিছু দিয়ে দিতে হবে, যাতে এটা বোঝায় এটা হচ্ছে আর্ক টাইপের কোনো কিছু। আর যখন অ্যাঙ্গেলের ক্ষেত্রে করব, তো সেক্ষেত্রে যে এক্সটেনশন লাইনটা, তাহলে সেই এক্সটেনশন লাইনটা কিন্তু আমাদের অ্যাঙ্গেলের মতো করে কি করতে হবে, ড্র করতে হবে। এখানে খেয়াল করে দেখো শেপে কিন্তু একটু চেঞ্জ হয়েছে, এবং সাথে আমরা দেখতেছি এখানে একটা ডিগ্রি টাইপের কোনো কিছু আসতেছে, ডিগ্রি ইউজ করতে হবে। তাহলে এই তিনটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই শুধুমাত্র, এটা হচ্ছে জাস্ট একটু একদম সোজা লম্বা বরাবর, অর্থাৎ আমরা যদি যে লাইনটা নিয়েছি লাইনের সেটা বরাবর। আর্কের ক্ষেত্রে একটু আর্ক টাইপের করে নিতে হচ্ছে, আর ডিগ্রির ক্ষেত্রে একদম অ্যাঙ্গেল করে আমরা নিতে পারতেছি। তাহলে এই তিনটা রুলস হচ্ছে কর্ড, আর্ক আর অ্যাঙ্গেলের জন্য। ওকে, এরপর আরেকটা জিনিস থেকে গেছে, সেটা হচ্ছে যে কোন একটা হোলের যদি আমরা কি বের করি, মানে হোলের ক্ষেত্রে, রাউন্ড হোলের ক্ষেত্রে ডাইমেনশনিং করি, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। তো সেক্ষেত্রে এখানে তিনভাবে দেখানো হয়েছে, এক্সটেনশন এবং ডাইমেনশন লাইন ইউজ করে হতে পারে। যেমন এখানে হচ্ছে এক্সটেনশন লাইন, যে আমার এটার যে ইয়াটা
এটার যে তোমার পেরিমিটার বা যদি সার্কামফারেন্স হিসাব করি, পেরিমিটার না, যদি আমরা সার্কামফারেন্স হিসাব করি, মানে এটা পরিধি যদি হিসাব করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটার এতটুক। তখন সেটাকে আমরা কিভাবে দেখাবো? এটাকে এক্সটেনশন এবং ডাইমেনশন লাইন হিসেবেও দেখাতে পারি ঠিক এভাবে, অথবা এটাকে আমরা এভাবে না দেখিয়ে লিডার লাইন দিয়েও দেখাতে পারি এবং একটা নোট দিয়ে, ওকে 510, যে আমরা লিডার লাইন দিয়ে দেখালাম, অথবা আমরা ডায়ামেট্রিক ওয়েতে অর্থাৎ ডায়ামিটার ইউজ করেও করতে পারি। কিভাবে? সোজা একটা ডায়ামিটার আঁকলাম এবং তার ভিতরে আমরা লিখে দিলাম, তাহলে কিন্তু ডাইমেনশন লাইন ইউজ করছি এবং ডায়ামেট্রাল ডাইমেনশন লাইন এটাকে বলতেছে। তোমার মানে সরাসরি ডায়ামিটারটাকে আমরা ভিতরে বসিয়ে দিয়েও তোমার ডায়ামিটারটাকে প্রকাশ করতে পারি। তো এ হলো মোটামুটি একটা সার্কুলার হুলের ক্ষেত্রে আমরা কিভাবে ডাইমেনশনটা করব, আমরা সেটাই এখানে দেখলাম। তাহলে এই ছিল, আচ্ছা আরেকটা থেকে গেছে, এটাই মেবি আমাদের লাস্ট, সেটা হচ্ছে ডাইমেনশনিং অফ ব্লাইন্ড হোলস। আমরা যদি ব্লাইন্ড হোলের ক্ষেত্রে ডাইমেনশনিং করি, ব্লাইন্ড হোলটা কি কেন বলা হচ্ছে? কারণ আমরা যে হোলটা দেখতেছি, ব্লাইন্ড হোল বলতে আমরা যখন ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে মানুষ ভিতরের যে হোলটা হয়, তাহলে সেই হোলটার ডাইমেনশনটা আমরা কিভাবে করতে পারি, এটার জন্য আসলে এটাকে বলা হচ্ছে ব্লাইন্ড হোলস। তো সেক্ষেত্রে এটাকেও আমরা একটা সার্কেল হিসেবে ধরে নিতে পারি, যে আমরা যে সার্কেলটা এখানে ধরলাম, যে মনে করো যে ব্লাইন্ড হোলটা হলো সেটা হচ্ছে এটা। তাহলে এটা কিভাবে করব? এটা হচ্ছে যে যে তোমার ড্রিল মেশিনের যে অংশটা আমরা ইউজ করতেছি তার ডায়ামিটারটাকে আমরা নিলাম, তাহলে সেটা কতটুকু পর্যন্ত গেল, যে আমরা যে অংশটা হিসাব করতেছি মনে করো অতটুকু, যে এই অংশটা ধরলাম, এটা হচ্ছে আমাদের হোলস ডেপথ, যে এটা কতটুকু পর্যন্ত ডেপথ করতে পারে। এবং সেটা অনুসারে আমরা দেখলাম যে একটা সার্কেল হিসাব করে সেখানে ওটার তোমার সার্কামফারেন্স এতটুক, যেখানে ডিপ হচ্ছে কতটুক 45। তাহলে ডিপটা কিভাবে নিলাম? যে অংশটা ভিতরে ঢুকছে আর কি, তাহলে সেই অংশটার পরিমাণ থেকেই আমরা বললাম যে ব্লাইন্ড হোলের ডিপটা হচ্ছে এতটুক। ওকে, তাহলে আমরা ব্লাইন্ড হোলস এর ক্ষেত্রে জাস্ট এভাবে কি করতে পারি, বুঝতে পারি যে এটার ডাইমেনশনটা আমরা এভাবে দেব। এরপরে যদি ডাইমেনশন অফ তোমার চ্যামফার যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কিরকম হবে? তো সেক্ষেত্রে যেটা করতে পারি, মনে করো জাস্ট যে স্যাম্পারটা ইউজ করা হচ্ছে এখানে ঠিক এই ধরনের, মনে করো তোমরা যখন চক ইউজ করতা, চক ওই যে তোমার সিলেট এবং চক ইউজ করে না ছোট বাচ্চারা যখন পড়াশোনা করে, ওই চক যেগুলো সাদা কালার ছিল আর কি, তো ওই জিনিসগুলো দিয়ে যখন কি করতেছি আমরা, মানে তোমরা যখন লিখছো বা দেখছো তখন কিন্তু সামনের অংশটা একটু কি হয়, একটা সার্কেল হয় এবং পরে আবার দেখা যায় যে ভিতরে মানে বাইরের দিকে আরেকটা সার্কেল। তো এক্ষেত্রে এই যে দুটা সার্কেল বিশিষ্ট যদি হয় তখন সেটাকে আমরা নরমালি এভাবে দেখাতে পারি, একটা মানে চতুর্ভুজ টাইপের, একটা কোয়াড্রিল্যাটারাল টাইপের দেখাতে পারি। তো এখানে হয়তো একটা অ্যাঙ্গেল থাকতে পারে এবং সাথে তার যে ডিস্টেন্সটা, যে এই সার্কেল থেকে এই বাইরের যে সার্কেলটা, তাহলে দুটো সার্কেলের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটাকে যদি আমরা এস ধরি, তাহলে দুটা মিলিয়েই আমরা এটাকে ডাইমেনশন লাইন এবং অ্যাঙ্গেল যে বিষয়টা দেখালাম, তাহলে দুটাকে আমরা একটা জিনিস দিয়ে দেখাতে পারি, সেটা কি দিয়ে? সেটা হচ্ছে লিডার্স দিয়ে। জিনিসটা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পারছো এখন যে কথাটা জি বললাম? স্যার। অর্থাৎ এখানে সেম্পার মানে বোঝাচ্ছে হচ্ছে তোমার কোনো কিছুকে গোল করে কাটছে এরকম কোনো কিছু আর কি। তো এই শেপটা নরমালি আমরা দেখি হচ্ছে ওই চক টাইপের কোনো কিছু, যেটা বোর্ডে মানে ব্ল্যাক বোর্ডে যেটা লিখতো আর কি, সেখানে হয়তো বা তোমরা দেখলে এরকম কোনো কিছু দেখতে আগে এরকম ছিল আর কি, দুটা সার্কেল টাইপের কোনো কিছু। তো একটা সার্কেল থেকে মানে এটাকে যদি আমরা একটা ভিউ দেখাই, যে সাইড ভিউ মনে করো, সাইড ভিউ দেখলে ঠিক এরকম হয় 2D অবস্থায় আঁকলে আর কি, সাইড ভিউ করলে। অথবা কিরকম হতে পারে, আমরা এটাকে অন্যভাবে যদি রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে যে মনে করো আমরা এটাকে ঠিক মধ্যখানে কেটে ফেললাম, এই অংশটাকে মধ্যখানে কাটলে কিরকম হবে, ঠিক এই অংশটা আসবে, এটা আসবে কিনা? মনে করো আমি এইটাকে ঠিক এই মাঝ বরাবর কেটে ফেললাম, কিন্তু একটা অংশ কাটছি ওই পরের পিছনের যে অংশ, ওটা হচ্ছে যে আহ মানে একটু লেগে আছে আর কি, লেগে থাকলে এটা দুটা পার্ট হয়ে যাবে না মধ্যখানে কাটলে?
এটা কি বুঝতে পারছো? একটু ইমাজিন করতে হবে। বুঝা যাচ্ছে আমার কথা কি বলছি? জি স্যার। তাহলে সেক্ষেত্রে দুটো পার্টকে আমরা লম্বভাবে আঁকলে ঠিক এটাই আসে, এবং সেটাতে আমরা যদি একটা হরিজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করি, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, এবং এই যে এখান থেকে এতটুকু দূরত্ব যদি এস হয়, তাহলে এই দুটো জিনিসকে একসাথে আমরা একটা লিডার হেড বা লিডার লাইন দিয়ে আমরা দেখাতে পারি এস ইন্টু থিটা, মানে দূরত্ব ইন্টু অ্যাঙ্গেল। তখন এই পুরো অংশটা চলে আসতেছে। তো এই ছিল একটা সেপারেট ডাইমেনশনিং। তাহলে আমাদের মোটামুটি ডাইমেনশনিং এবং লাইন্সের যে বিভিন্ন রুলস গুলা, আমরা সেই রুলসটা নিয়ে আলোচনা করলাম। তাহলে এখন এখানে কিছু কমন মিস্টেকস আছে, তাহলে দেখো বুঝতে পারো কিনা, যে এখানে কিন্তু বলেই দেওয়া আছে রং কারেক্ট। এখন এটাকে রং কেন বলতে পারবা? এই অংশটা রং কেন, এটাকে রং বলা হচ্ছে কেন বলতে পারবা এই চিত্রের মধ্যে? লোকেশনাল সাইট আগে, লোকেশনাল কি বলবো ওটাকে, লোকেশনাল ডাইমেনশনিংটা আগে না করে সাইজ ডাইমেনশনিংটা আগে করছে তাই। মানে সাইজটাকে আগে করে ফেলছে, তাই না? কারণ হ্যাঁ। আমাদের উচিত হচ্ছে যে এসটাকে আগে করা, মানে বাইরে করা, একদম সবার বাইরে ওভারঅল, আর ছোট জিনিসটাকে একটু ভিতরের দিকে রাখা। তো আমরা কারেক্ট অংশটা দেখেই বুঝতে পারতেছি, তাই না? কারেক্ট অংশটা দেখো, এখানে লোকালাইজড যেটা, মানে তোমার লোকেশন ডাইমেনশন যেটা, ওটাকে করতে হবে আগে, মানে ছোট জিনিসটাকে আগে করে আসতে হবে, এরপর হচ্ছে তোমার বড়টাকে, মানে এস ডাইমেনশন যেটা। তো এখানে ভুল ছিল হচ্ছে এটাই। আচ্ছা, এটাতে কি ভুল আছে বি নাম্বারে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ক্লান্ত লাগতেছে স্যার, আজকে একটু থামানো যায় না এখানে? হ্যাঁ শেষ তো, এই যে এগুলা করেই তো শেষ তোমাদের অ্যাসাইনমেন্ট। এরপর স্যার আর করতে পারতেছি না স্যার। আর করতে পারতেছো না? কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা? 1.5 ঘন্টা হয়েছে স্যার। ওকে, তাহলে এগুলা কি বুঝতে পারবা অনেক তোমরা? গরম বাড়তেছে স্যার। এগুলা কি বুঝতে পারবা? দেখে বুঝতে স্যার পারবা এটা কিনা? একটু বুঝাই দেন, এখানে কি রং তো বুঝতেছি না, আমি বুঝতেছি না। তাদের ঘন্টা হ্যাঁ বুঝি নাই। তো এখানে কি রং কোথায়? এখানে রংটা কেন এখানে? এখানে রংটা হচ্ছে যে আমাদের মেইনলি করতে হচ্ছে কার, ডাইমেনশনটা করতে হচ্ছে কার, মানে তোমার এই যদি এই ভিউটাই যদি হয়, তুমি এখান থেকে কি রিয়েল, যে মনে করো আমি এটাকে 4টা ভাগে ভাগ করলাম, যদি 4টা ভাগ হিসেবে নিই, তো সেক্ষেত্রে এই যে এখানে যে অংশটা দেখাচ্ছে সেটা কি রিয়েল ডাইমেনশনটা কি চলে আসবে? মনে করো আমি এই অংশটাকে 4টা ভাগে ভাগ করলাম, 1টা 2টা 3টা 4টা, তাহলে এই অংশটা দেওয়া নাই মনে করো, তাহলে সবগুলো সাইজ সমান না আসলে বলতে গেলে, যা মানে অনুমান করা যায় না সবগুলো সাইজ সমান 4টার। জি স্যার। তাহলে এখন তুমি যদি এই অবস্থায় এটার ডাইমেনশন এটা নাও, আবার আরেকটা ডাইমেনশন এখানে উইথ নিছো একটা থেকে, আবার লেন্থ নিছো আরেকটা থেকে, সেক্ষেত্রে কি তোমার রিয়েল যে ডাইমেনশন সেটা কি কোনো কাজে আসবে? তার মানে স্যার একসাথে করতে হবে একই জায়গা সবকিছু? থেকে। তাহলে এই জন্য আমাদের যে অংশটা খালি আছে আমরা সেই জায়গা থেকে লেন্থ এবং উইথ দুটাকে ডাইমেনশনিং করলাম। আচ্ছা স্যার, বুঝছি। মানে এই চিত্রের জন্য হচ্ছে এটা। তোমাকে যদি বলো যে পুরা ফিগারের মধ্যে, মানে পুরো অবজেক্টটার মধ্যে করো, এই পুরো অবজেক্টের মধ্যে করো, তখন তোমাকে অন্যভাবে করতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা এই দুটা কম্পেয়ার করে বুঝতেছি যে এটা আসলে শুধুমাত্র এই অংশটার মধ্যে যেহেতু করতেছে, এখন দুটো জায়গা থেকে আসলে ভিন্নভাবে ডাইমেনশনিং করতেছে, তো যার কারণে এটা আসলে একটু রং আর কি। আমাকে কারেক্টলি করতে হলে ঠিক যে কোনো একটা অংশে, যেমন যে অংশটা আমরা খালি দেখতেছি সেই অংশটা করলে বেটার, কারণ সেখান থেকে আমরা ডাইমেনশনিং এক্সটেনশন লাইন সবগুলা ইজিলি দিতে পারতেছি। স্যার দুইটা হুম, এক্সটেনশন লাইন কি একটা আরেকটাকে ইন্টারসেক্ট করতে ক্রস পারবে। করতে পারবে? হুম, পারবে, কিন্তু তোমার ডাইমেনশন লাইন করতে পারবে না, এক্সটেনশন লাইন করতে পারবে। এটাতে কি সমস্যা ডি নাম্বারে বলতে পারবা? এটা রং স্যার কেন ভিতরে ডাইমেনশন ভিতরে? লাইনটা দিছে। এটাতে কি ইতে কি আছে? ইতে কি ভুল হইছে? রং কেন এটা?
এটাকে রং বুঝতেছি বলতেছি না। কেন? উপরের অংশটা হচ্ছে তোমার টপ ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ আর কি। এই টপ ভিউটা সাইড ভিউ হচ্ছে এটা। আমরা কোনো একটা বস্তুকে উপর থেকে দেখলে ঠিক এভাবে দেখবো। তাহলে এখন দেখো তুমি যদি এই জিনিসটার উপর থেকে দেখো, উপরে কি কি দেখবা? তুমি ইমাজিন করো যে তুমি উপর থেকে দেখতেছো এই জিনিসটার। উপর দেখলে প্রথমে এই অংশটা দেখবা না, আচ্ছা, উপর থেকে দেখলে ইমাজিনারি লাইনকে ওরা ওরা ওইখানে, ডাইমেনশনিং করছে। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা ডাইমেনশনিং একটা করছে। রুলে পড়ছিলাম তাই না, যে হ্যাঁ হ্যাঁ ইমাজিনারি বা যে ড্যাশ লাইনগুলা, হিডেন লাইনগুলাকে হিডেন লাইন দেওয়া হয়েছে কি জন্য বুঝতে পারছো এখানে? আমরা যে টপ ভিউ দেখতেছি, তাহলে এই অংশটা কিন্তু দেখবো আমরা যদি উপর থেকে দেখি। উপর না থেকে স্যার, যদি চোখে দেখি এই অংশটা কি দেখা যাবে, নিচের এই অংশটা দেখা যাবে না। না। এই জন্য আমাকে এটা হিডেন দিতে হয়েছে, যে এখানে কিছু একটা আছে এটা বোঝানোর জন্য। আবার এখানে যেহেতু হিডেনকে কি করছে, ডাইমেনশনিং করছে, এই জন্য এটা ভুল। তাহলে কারেক্ট হবে কি, এটাকে করলে ঠিক আছে। আচ্ছা, এরপর এই যে এটাতে কি ভুল আছে? তোমরা কিন্তু কম্পেয়ার করলে বুঝতে পারতেছো নাকি? এখানে কম্পেয়ার করলে বোঝা যাচ্ছে যে আসলে জি স্যার, কি জি স্যার। একদম ইজি না? আমরা এখানে দেখতেছি যে তোমার লাইনগুলো অ্যালাইনমেন্ট না, অ্যালাইনমেন্ট না হলেও কিন্তু ভুল। এই যে দেখো এখানে অ্যালাইনমেন্ট করছে সুন্দর করে, হ্যাঁ এটাও ভুল। তাহলে সে যেহেতু এটা ইজিলি বোঝা যাচ্ছে, আমি আর এগুলো এক্সটেন্ড করতেছি না, আসলে অনেকক্ষণ হয়ে গেছে। তো তোমাদের কাজ হবে যে এই জিনিসগুলো একটু ওটা প্র্যাকটিস একটু করা। বলে বলে যান স্যার। কোনটা বলে দেবো? ওটা একটু বললে ভালো হতো স্যার। এই যে এটা এটা এটাতে কি ভুল হয়েছে? এটাতে হচ্ছে যে তোমার ওই যে আমরা যে ডাইমেনশন লাইনগুলো ইউজ করতেছি, তাহলে সেই ডাইমেনশন লাইনগুলা একই জায়গায় দুটা করে ইউজ করব না। আমরা কি করব, মানে জি স্যার। অ্যালাইনমেন্ট করে ফেলবো সবগুলোর ক্ষেত্রে। যেমন এটা আর এটা, আমি এখানে এক্সটেনশন লাইন ইউজ করছি ঠিক আছে, কিন্তু দুই জায়গায় ইউজ করছি। তাহলে কি করব, এটাকে একই লাইনে নিয়ে আসবো। এই যে দেখো হরিজন্টাল লাইনে নিয়ে আসছে, সবগুলো একই সাথে। এটাও একই, এই অংশটা যাতে একই রকম চলে আসে। জি ওকে, তাহলে এটা ছিল এই জন্য রং আর কি। আর এই যে এটা রং কি জন্য, এটা রং কি জন্য? ভিতরে আঁকা ভিতরে। হয়েছে। এরপর এটা রং কি জন্য? বলতে পারবা কি জন্য রং? না স্যার। আমি না আবার স্যার, বলি, বুঝতে পারি না এটা হচ্ছে স্যার টপ এটা। ভিউ, এটা হচ্ছে টপ ভিউ উপরেরটা। আর এটা হচ্ছে যে আমাদের ওই রিয়েল বস্তুটা 2D, আর এটা হচ্ছে সাইড ভিউ তার, মানে শুধুমাত্র এই অংশটা সাইড ভিউ। তাহলে দেখো এখানে কিন্তু অনেক হিডেন লাইন দেওয়া আছে নাকি? হিডেন লাইনকে কি করছে, ডাইমেনশনিং করছে না? হিডেন লাইনকে কি ডাইমেনশনিং করা যায়? না স্যার। এখানেও করছে, হিডেন লাইনগুলোকে ডাইমেনশনিং করছে। তাহলে এটা রং। আমাদেরকে করতে হবে, হিডেন লাইনগুলোকে করতে পারবো না, রিয়েল বস্তুটাকে আমরা করছি। এই যে রিয়েলটাকে করলে ঠিক আছে, আমরা রিয়েলটাকে দেখতেছি যে আসলে এটা। কিন্তু টপ ভিউ বা সাইড ভিউ যখন করতেছি, মনে করি এটা টপ ভিউ যখন করতেছি, তাহলে টপ ভিউ করলে আমরা কিন্তু টপের ক্ষেত্রে শুধুমাত্র কিছু অংশ দেখতেছি, বাকি যেগুলো দেখতেছি না এগুলোকে আমরা হিডেন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, মানে ভিতরে কিছু একটা আছে। তাহলে হিডেন গুলোকে আমরা কখনো ডাইমেনশনিং করতে পারবো না, এক্সটেনশন লাইন ইউজ করতে পারবো না, বা ডাইমেনশনিং করতে পারবো না। এই হচ্ছে রোল। তাহলে সেই রুল মেনটেন করলে আমরা মানে ইউজ করতে পারতেছি না আর কি। এখানে কিছু ওয়ার্কড আউট এক্সাম্পল আছে, তাহলে এগুলো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, যে আসলে আমরা যে রুলস গুলো পড়ে আসছি সেই রুলস গুলো অনুসারে আসলে হয়েছে কিনা। তো তোমরা এগুলো প্র্যাকটিস করলে অনেক বেশি এক্সপার্ট হয়ে যেতে পারবা, যে জিনিসগুলো আসলে কিভাবে করা হচ্ছে, যে এক্সটেনশন লাইন দেওয়া হচ্ছে কোন জায়গায়, আমরা কোন জায়গায় ফাঁকা রাখতেছি, কোন জায়গায় রাখতেছি না, বা কোন জায়গায় আমরা ডাইমেনশন লাইনটাকে এক্সটেন্ড করতেছি, কোন জায়গায় একই রকম, মানে কোন জায়গায় এস ডাইমেনশন, কোন জায়গায় এল ডাইমেনশন। তাহলে এই জিনিস সব কিছু কিন্তু এখানে ওয়ার্কড আউট প্রত্যেকটা এক্সাম্পলে আলাদাভাবে করে দেওয়া আছে। তো তোমরা যদি একটু ভালোভাবে, যদি একটু ইনসাইটফুল ভিউতে যদি একটু দেখো, আশা করি কয়েকটা, মানে এখানে ওয়ার্কড আউট মোটামুটি সবগুলো যদি একটু জাস্ট দেখো, এখানে কিন্তু ওয়ার্কড আউট বলছে যে কি জন্য, জাস্ট তোমরা দেখে যাওয়া যে এই লাইনটা কেন এই রুলের সাথে মিলে কিনা, এটা রুল এটা ছিল, এটার সাথে এটা মিলতেছে কিনা, ওই জিনিসগুলো একটু তোমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। জিনিসটা ক্লিয়ার? তো ওটা যদি করতে পারো তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারবা জিনিসগুলা, এবং এগুলোর উপর বেস করে এটা একটা ওয়ার্কআউট। এই যে এখানে ওয়ার্কআউট বলতে এখানে তোমাকে দেখতে হবে কি, আমরা যে রুলগুলো পড়ে আসছি, যে
লিডার লাইনগুলা কোন জায়গায় ইউজ করতেছে, তারপর হচ্ছে সেন্ট্রাল লাইন কোন জায়গায় দিচ্ছে, আবার সেন্ট্রাল লাইনের উপর বেস করে এক্সটেনশন লাইনকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এস ডাইমেনশন এবং এল ডাইমেনশন হিসেবে কিভাবে আমরা ডাইমেনশন লাইনগুলোকে ইউজ করতেছি, ভ্যালুগুলো কোথায় দিচ্ছি। এই যে দেখো এখানে 10 দিছে আবার ভিতরে, কিন্তু এরোহেড দিছে বাইরে কেন, এগুলো কিন্তু আমরা রুলে পড়ে আসছি, তাই না? আবার এখানে দেখো 20 দিছে বাইরে, আবার একটা এক্সটেনশন লাইন দিয়ে একটু বাড়িয়ে দিয়ে, আবার এখানে দেখা যাচ্ছে আবার এটা মানে তোমার ডাবল এরো হেড, এই ধরনের রুলও কিন্তু আমরা পড়ছি। তাহলে এই যে এই বিষয়গুলা ইউজ করতেছে যে ঠিক আছে কিনা, রুলগুলা ঠিক মতো ইউজ করতেছে কিনা, এই ওয়ার্ক আউটগুলো একটু তোমাকে করতে হবে ভালো করে। করতে হবে বলতে তোমাকে এগুলো হয়তো হাতে কলমে করতে হচ্ছে না, তুমি জাস্ট দেখে যাবা রুলগুলোর সাথে মিলতেছে কিনা বা কোনটা কিরকম নোট করে রাখতে জি, পারো স্যার। প্রয়োজন অনুসারে। তো এইগুলোর উপর বেস করে তোমাদের এট লাস্ট অ্যাসাইনমেন্ট করতে হবে। এখানে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তাহলে অ্যাসাইনমেন্টগুলোকে প্রপার ওয়েতে কি করতে হবে, ডাইমেনশনিং করতে হবে। তোমার যে রিয়েল ফিগারগুলো এগুলো আছে রিয়েল ফিগার, এই রিয়েল ফিগারগুলোকে প্রথমে খাতায় আঁকতে হবে, খাতায় আঁকার পরে সেগুলোকে ডাইমেনশনিং করতে হবে। স্যার সবগুলো এইভাবে খাতায় আঁকতে হবে হুবহু? সবগুলো আঁকতে হবে, হ্যাঁ সবাই জি, সবগুলো স্যার। আঁকতে হবে। তবুও স্যার বলতে তোমার সাইজ তো এতটুকু করতে হবে এরকম না, তুমি সাইজ তোমার মতো করে নেবা, ডাইমেনশনটা ঠিক মতো আসতে হবে আর কি। এগুলো তো ঠিকভাবে আঁকা যাবে না, কেন যাবে না কেন? তোমার কম্পাস আছে, স্কেল উল্টাপাল্টা আছে, আর কি বসে লাগবে? তোমার কম্পাস আছে, এখানে কি আমাদের গত টাইম অনেক সমস্যা হয়েছে। বুঝি নাই? ক্লাস অফ করে দেওয়ার কথা ছিল। কখন কখন অফ করার কথা ছিল? স্যার আলাদা শেষ হয়ে যাবে, এখনো তো চলতেছে। না বুঝি নাই, কথাটা বুঝি নাই আমি আসলে, আবার একটু বলবা? হ্যালো, স্যার একটু আগে বলছেন না ক্লাস শেষ করে দিবেন। ও তো ক্লাস তো শেষ, তো এই যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া শেষ আর কি। ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এতটুকুই। হ্যাঁ স্যার একটু আগে বলছেন না ক্লাস শেষ করে। বুঝলাম না, কি ক্লাস কি আজকে শেষ করার কথা বলতেছো নাকি একেবারে শেষ করার কথা বলতেছো? জি স্যার, একেবারে শেষ। আমি একেবারে কথা বলি নাই তো, আমি আজকের কথা বলছিলাম যখন বলছিলাম আর কি। আজকে অন্যান্য ক্লাসগুলো স্যার শেষ হয়ে যাচ্ছে।